আপনি বলছিলেন স্যার এইখানে ক্লিক করবো একটা নিচের দিকে অ্যাড অপশন আসবে, কিন্তু এবার তো সেটা আসছে না। তো ওইখান থেকে না হলে তো আমি শুরু করতে পারছি না। আচ্ছা, এটা একটু ভুল হয়ে গিয়েছে। সেটা হচ্ছে আপনি বোধহয় মনে রাখতে পারেননি। সেটা হচ্ছে পরপর ৩টা ডট চিহ্ন না, তার পাশে যে গুগল অ্যাকাউন্ট ইউজার চিহ্ন সেইটাতে ক্লিক করতে হবে। হ্যাঁ, এই যে নিচে অ্যাড চিহ্ন। আরেকটা বিষয় একটু বলে রাখি, যেই দিন যে ব্যাপারটা দেখানো হয় সেটা কিন্তু আমরা অবশ্যই প্র্যাকটিস করে ফেলবো বা করে ফেলবো সাথে সাথেই। কারণ ৪ ঘন্টার ক্লাসটা কিন্তু এই কারণেই যেন আমরা যেটা করব সেটা করার পর আমরা যেন প্র্যাকটিস করে ফেলতে পারি। আমরা যদি পরবর্তী টাইমের জন্য রেখে দিই তাহলে কিন্তু এই যে পরবর্তীতে যদি আমরা ভুলে যাই, মনে না রাখতে পারি, তাহলে কিন্তু আমরা এটা করতে পারবো না। আর এখানে যখন আমরা শুরু থেকেই নিয়মিত করতে থাকবো তখন কিন্তু আমরা আপ টু ডেট থাকবো। তা নাহলে একটা সময় যে দেখা যাবে প্রচুর জমা পড়ে যাবে, তখন কিন্তু আমরা চাইলেও গ্যাপগুলো কাভার করা একটু কঠিন হয়ে যাবে। এই জন্য আমরা দিনেরটা দিনে শেষ করে ফেলবো। আর যেহেতু আমরা যে ৪ ঘন্টার ক্লাস করব সেখানে কয়েকটা পার্ট, যে আমরা কিছু সময় আলোচনা করি, তারপরে কিছু সময় কাজগুলো দেখাই, ফলে এই জায়গাটাই কিন্তু আমরা একটু সিরিয়াস থাকবো বা মনোযোগী হব। মোহাম্মদ সাইফুল এবং মোজাহিদ হোসেন, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন, কারণ আপনারা জি যেহেতু স্যার। ফার্স্ট ক্লাসগুলোতে ছিলেন না। হ্যাঁ, এই জন্য এটা একটু মনোযোগ দিয়ে দেখে নেবেন। হ্যাঁ, কন্টিনিউ করুন। তানহা, কন্টিনিউ করুন। জি। কন্টিনিউ বাটনে প্রেস করুন। হ্যাঁ, বাংলা করে ফেলতে হবে। নিউ ট্যাবে ক্লিক করে একটা কোনো কিছু সার্চ দিব। হ্যাঁ, নিউ ট্যাবে ক্লিক করে কোনো কিছু লিখে সার্চ দিব, দিয়ে চেঞ্জ টু ইংলিশ করে ফেলবো। এটা শুরুতেই করে ফেলবো। চেঞ্জ টু ইংলিশ। হ্যাঁ, এবার চাইলে গুগল অ্যাকাউন্টে লগ ইন করে ফেলতে পারি। এভাবে আমরা যতগুলো খুশি ততগুলো গুগল ক্রোম ব্রাউজার আলাদা আলাদা তৈরি করে নিতে পারবো। মোজাহিদ হোসেন এবং মোহাম্মদ সাইফুল, আপনারা একটু বলুন, আপনারা কি বুঝতে পেরেছেন? জি স্যার। বলুন তো কি করা হলো এখানে, আমরা কি করলাম, মূলত উনি কি দেখালেন? উনি দেখান যে একটি ব্রাউজার থেকে মানে অনেকগুলো ব্রাউজার তৈরি করা আর কি, একটা সাইট থেকে। কোন সাইট বা কোন ব্রাউজার থেকে? এটা মানে ক্রোম ব্রাউজার থেকে। হ্যাঁ, ক্রোম ব্রাউজার থেকে। আপনি কি মোবাইল থেকে জয়েন আছেন না কম্পিউটার থেকে? মোবাইল থেকে জয়েন্ট এসেছে স্যার। কম্পিউটার থেকে জয়েন কেন হলেন না? স্যার আসলে এই করোনার জন্য বাসায় আছি, তো এই কারণের জন্য আমার ডেস্কটপ এসে আছে সাক্ষাৎ, এই কারণের জন্য এখানে সমস্যা হয়ে গেছে। আচ্ছা, তো আপনি কবে নাগাদ কম্পিউটার থেকে জয়েন করতে পারবেন ক্লাসে? স্যার খুব দ্রুতই সাথে চলে যাওয়ার ইচ্ছা আছে। আচ্ছা, কারণ কম্পিউটার থেকে জয়েন না হলে মোবাইল থেকে জয়েন হয়ে কিন্তু ক্লাস করা যাবে না। আপনারা যারা এখানে উপস্থিত আছেন, যারা একদম ফার্স্ট ডেতে যখন প্রজেক্ট ডেভেলপমেন্ট যিনি দায়িত্বে আছেন এলইডিপির, তিনি কিন্তু ক্লাসে এসেছিলেন এবং তিনি কিন্তু সরাসরি বলেছিলেন যে মোবাইল থেকে যারা জয়েন আছেন তারা ক্লাস করতে পারবেন না, মোবাইল দিয়ে ক্লাস করা যাবে না। ফলে উনি আবার ইন ফিউচার যে কোনো দিনই ক্লাসে জয়েন হতে পারেন, জিজ্ঞেস করতে পারেন, এবং তিনি যখন জয়েন হবেন তিনি তখন কিন্তু ক্যামেরা অন করতে বলবেন, এরপরে হচ্ছে স্ক্রিন শেয়ার করতে বলবেন,
ফলে সেই সময় যখন দেখা যাবে যে আপনারা মোবাইল থেকে জয়েন আছেন, তাহলে কিন্তু এটা আমার জন্যও একটি খারাপ ব্যাড রিভিউ চলে আসবে। কারণ উনি আমাকে বলেই দিয়ে গিয়েছেন যে মোবাইল থেকে জয়েন হয়ে কেউ ক্লাস করতে পারবে না। অনেকেই আছে এলইডিপির প্রজেক্টে রেজিস্ট্রেশন করেছে, তারপরে তারা পাসও করেছে, কিন্তু তাদের কিন্তু ক্লাসে নেওয়া হয়নি। কারণ শুরুর দিকে যে ক্লাসগুলো চালু করা হয়েছে তাতে বলেই দেওয়া হয়েছে যারা শুধুমাত্র কম্পিউটার আছে তাদের দিয়ে ক্লাসগুলো শুরু করা হচ্ছে। কম্পিউটার এবং ভালো মানের ইন্টারনেট, উচ্চ গতি সম্পন্ন ইন্টারনেট যাদের আছে তারাই শুধুমাত্র এখন ক্লাসগুলো শুরু করেছে। যাদের এটা নাই তাদেরকে এখন শুরু করানো হচ্ছে না। ফলে এটা আপনাদেরকে একটু মাথায় রাখতে হবে, কারণ আপনারা হয়তোবা এটা আমি এখন কোনোভাবে আহ, মানে করছেন, কিন্তু পরবর্তীতে এটা কিন্তু খুব ঝামেলা সৃষ্টি হয়ে যাবে যদি তিনি ক্লাসে এসে দেখেন যে মোবাইলে জয়েন হয়ে কেউ ক্লাস করছে। ফলে আমি আশা করব যে আমি আপনাদের কাছ থেকে আগে এটা জানিয়ে নিচ্ছি, বলে নিচ্ছি। ফলে আপনারা যদি এটা মেনটেন না করেন তাহলে কিন্তু এরকম কোনো বিপদে পড়লে আমিও কিন্তু আপনাদের কোনো সাহায্য করতে পারবো না। সেক্ষেত্রে দেখা যাবে যে আমিও বলে দেবো যে না, এনাদের আমি ক্লাসে আসতে বলি নাই, তারপর এনারা ক্লাসে আসছেন, এরকম কিন্তু বলে দেবো। বা অন্যরকম কোনো কিছু, সেটা মানে কোনো ভালো কিছু নয়। তো এটা অবশ্যই একটু মেনটেন করতে হবে যে আমরা কম্পিউটার থেকে জয়েন হয়ে ক্লাস করব। আর ইন্ডিভিজুয়াল ওকে স্যার। একটা ডিভাইসে 2-3 জন এরকম না, ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা ডিভাইস দিয়ে করতে হবে, তা নাহলে কিন্তু উনি জয়েন করলে খুব ঝামেলা তৈরি হয়ে যাবে। আচ্ছা, আম, মোহাম্মদ সাইফুল, আপনি একটু বলুন, আপনি কি বুঝতে পেরেছেন? আচ্ছা, মোহাম্মদ সাইফুল তো নাই। আচ্ছা, আহ, আচ্ছা, আচ্ছা, আননোন। আচ্ছা স্যার, আমি কি এটা স্টপ করবো? আচ্ছা, ঠিক আছে, আপনি আপনার স্ক্রিনটা এখন অফ রাখতে পারেন। আচ্ছা। ঠিক আছে, ধন্যবাদ কাজটা দেখানোর জন্য। আচ্ছা, ফাহিমা। আপনাদের আজকে ক্লাসে কয়জন আছে? হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। নিশ্চয়, আপনাদের ক্লাসে কয়জন আছে আজকে? স্যার এখন দেখা যাচ্ছে উপস্থিত 10 জন। আসসালামু আলাইকুম মানে স্যার। আরো কয়েকজন জয়েন ছিল, যেমন রাহিমুল কবির এবং মোহাম্মদ সাইফুল, এরকম নামে আরো কয়েকজন জয়েন ছিল, কিন্তু সাতক্ষীরাতে ইন্টারনেটটা এখনো ভালোভাবে আসেনি, ঝড় বৃষ্টি ছিল, অনেকেরই হচ্ছে কারেন্ট নাই। তো এই এখনো কারণে কি তারা টাইম আমাদেরকে আছে? জানিয়ে। এখনো তো মনে হয় ওয়েদার ভালো না, না? হ্যাঁ, হ্যাঁ। ও, তো ওনারা কেউ কেউ মিটিং এ এসে জানালেন, কেউ কেউ হচ্ছে হ্যালো, আমাদের আসসালামু আলাইকুম স্যার। মেসেঞ্জার গ্রুপ আছে সেখানে জানিয়েছেন। আর আচ্ছা। তো এটা হচ্ছে স্যার বিষয়, যে অনেকে জয়েন হতে পেরেছেন, আবার অনেকে হচ্ছে নেট এবং আচ্ছা, বিদ্যুতের কারণে জয়েন হতে পারেন। আপনাদের এটা কততম ক্লাস? স্যার এটা তৃতীয় ক্লাস। তৃতীয় ক্লাস। আচ্ছা। আর সেকেন্ড সেশন কয়টা থেকে শুরু হবে? স্যার এটা হচ্ছে 1:15 বা 1:20 পর্যন্ত যাবে, তারপরে 2টা বা 2:10-15 থেকে সেকেন্ড ওকে, সেশন। ওকে, থ্যাংক ইউ। আপনি ঠিক আছে, কন্টিনিউ ধন্যবাদ স্যার। আচ্ছা, ফাহিমা, আপনি কি শুনতে পাচ্ছেন? ফাহিমা, হ্যাঁ, আপনার স্ক্রিনটা একটু প্রেজেন্ট করুন এবং একাধিক ব্রাউজার তৈরির বিষয়টা একটু দেখান। হ্যাঁ, স্ক্রিনটা এসেছে।
আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ ফাহিমা, ঠিক আছে এটা। আর ফাহিমা, আপনি একটু একটু হচ্ছে এই যে নামটা চেঞ্জ করে নেবেন, যে রাজীব দীপু যে নামটা আছে এটা একটু চেঞ্জ করে নেবেন। চেঞ্জটা করতে পারেন? কিভাবে করতে হবে? আচ্ছা, আপনি যদি চান তাহলে এখনই স্ক্রিনটাতে একটু করতে পারেন। সেক্ষেত্রে যদি কোনো সমস্যা হয় আমি আপনাকে হেল্প করতে পারবো। সেটা হচ্ছে আপনি আপনার জিমেইলে চলে যাবেন। জিমেইলে যাবার পর ইমেল সেটিংসে যেতে হবে। আচ্ছা, জিমেইলে লগ ইন করা থাকতে হবে। যেইটা এখানে লগ ইন করা আছে এরকম কোন একটা সাইটে চলে যেতে চান। আমি যদি এটা নিজে নিজেই করে নিই তাহলে কি কোনো সমস্যা হবে? না না, কোনো সমস্যা নেই, নিজে নিজে করে নেবেন, কোনো সমস্যা নেই। তবে নেক্সট দিন থেকে ট্রাই করবেন যে আপনার নামেই যেন হচ্ছে আপনি এখানে জয়েন থাকেন। হ্যাঁ, ঠিক আছে। আমি কাছে থেকে আর কালকে থেকে বা আজকে সেকেন্ড সেশন থেকে, আজকে যে বিকালের সেশনটা হবে ব্রেকের পর, সেই সেশনে আপনি আপনার নিজের নামে জয়েন করুন। ঠিক আছে? আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, এর পরের যে বিষয়টা সেটা হচ্ছে যে গতদিন আলোচনার কিছু অংশ বাকি ছিল। আমরা সেই আলোচনার যে বিষয়টা সেটা একটু শেষ করব, এবং সেকেন্ড সেশনে আমরা কিছু অ্যাফিলিয়েট মার্কেট প্লেস দেখবো আজকে। মানে আজকে টোটাল ক্লাসটা কি হবে সেটা আমি একটু বলে দিই। আমরা ফার্স্ট সেশনে মানে ব্রেকের আগ পর্যন্ত যে সময়টা, সেই সময়ে আমরা গতদিন যে ডিজিটাল মার্কেটিং এর বেসিক কিছু বিষয় নিয়ে যে আলোচনা করছিলাম, সেই আলোচনাটার এখনো কিছু বাকি আছে, সেইটা আমরা আজকে শেষ করব ফার্স্ট সেশনে। আর ব্রেকের পরের যে সেশনটা, সেই সেশনে আমরা কিছু অ্যাফিলিয়েট মার্কেট প্লেস দেখব। মার্কেট প্লেস গুলোতে সবাই কি ধরনের কাজ নিচ্ছে বা কাজ করছে সেটা দেখব। এটা মূলত আমরা দেখব অ্যাফিলিয়েট মার্কেট প্লেস, কারণ আমি বলেছিলাম যে ডিজিটাল মার্কেটিং এর কিন্তু অনেকগুলো পার্ট আছে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, এরপরে হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। তো আমরা আজকে অ্যাফিলিয়েট মার্কেটিং এর যে মার্কেট প্লেসটা সেটা মূলত দেখব। এছাড়াও অন্যান্য বিষয়গুলো আছে, যেমন অনেকে আপনারা সিপিএ বা সিপিভি বা সিপিসি সি এগুলো সম্পর্কে, সিপিএস সম্পর্কে বলেছেন বা গতদিন আলোচনা হয়েছিল। তো সিপিএ, কস্ট পার অ্যাকশন, এটা কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাত্র একটি পার্ট। যদি বলা হয় যে বাংলাদেশ বাংলাদেশ সম্পূর্ণ বাংলাদেশ ধরুন ডিজিটাল মার্কেটিং, ঢাকা এর মধ্যে একটি পার্ট, বাংলাদেশের একটি অংশ, এটা ধরুন সিপিএ। নারায়ণগঞ্জ এটা ধরুন সিপিসি। চট্টগ্রাম এটা ধরুন সোশ্যাল মার্কেটিং এর মধ্যে একটি পার্ট, যে ফেসবুক মার্কেটিং ধরুন হচ্ছে চট্টগ্রাম। রাজশাহী ধরুন ইমেল মার্কেটিং, এরকম এক একটা পার্ট। তাহলে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে এই যে যে বিষয়গুলো, এগুলো কিন্তু ছোট ছোট কতগুলো অংশ। অ্যাফিলিয়েট মার্কেটিং তার একটি পার্ট। অ্যাফিলিয়েট মার্কেটিং এ আরো যে পার্ট গুলো আছে তার মধ্যে কিন্তু সিপিএ বা কস্ট পার অ্যাকশন, সিভিসি, সিপিএ, সিপিএল এগুলো পড়বে। তো এটা হচ্ছে একটি বিষয় যে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে অংশ এগুলো, যেগুলো আমরা সবকিছুই ধীরে ধীরে আস্তে আস্তে দেখব।
তো আজকে সেকেন্ড পার্টে আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং এর কিছু মার্কেট প্লেস দেখব। তো আমি প্রথম পার্টের যে বিষয়টা বা প্রথম অংশের যেটি, যে এটি আমি একটু আলোচনা করি। অ্যাফিলিয়েট মার্কেটিং, যেটি আমরা আজকে আমাদের সেকেন্ড অংশে, মানে ব্রেকের পরের অংশে এই মার্কেট প্লেসগুলো সম্পর্কে আমরা একটু দেখব, যেটা নিয়ে এর আগে হয়তো বা আমরা মৌখিকভাবে কিছু আলোচনা করেছিলাম। আজকে আমরা এটি নিয়ে ক্লাসের মধ্যে যে থিওরিটিক্যাল আলোচনা, সেটার মধ্যে আমরা এই আলোচনাটাও কিছুটা করে ফেলবো। যে অ্যাফিলিয়েট মার্কেটিং মূলত কি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইন শর্ট বা সংক্ষেপে যেটা লেখা হয়েছে সেটা হচ্ছে এ মার্কেটিং অ্যারেঞ্জমেন্ট বাই হুইচ অ্যান অনলাইন রিটেইলার pays commission to an external website or for traffic or sales generate from its referrals। তার মানে কি আসছে, যে মার্কেটিং এরই একটি অ্যারেঞ্জমেন্ট বা ব্যবস্থাপনা, যার মাধ্যমে একজন অনলাইন রিটেইলার বলতে কাকে বোঝানো হচ্ছে, আমরা যে মার্কেট প্লেসগুলোতে কাজ করব, নর্মালি আমরা রিটেইলার বলতে কি বুঝি, যারা হচ্ছে পাইকারি বিক্রেতা বা ডিলার হিসেবে কাজ করে। তারা কি করে, বড় কোন একটি প্রতিষ্ঠান বা কোম্পানির একটি শাখা হিসেবে কাজ করে, এবং সেই শাখা থেকে কিন্তু ক্লায়েন্ট বা কাস্টমার বা খুচরা বিক্রেতা, পাইকারি বিক্রেতা, তারা কিন্তু সেখান থেকে পণ্য সংগ্রহ করে কেনা বেচা করছে। তো এখানে দেখা যাচ্ছে কোনো একজন মার্কেট প্লেসে তার পণ্য বিক্রি করতে চায়, সে দেখা গেল তার সেই পণ্যটা কোন একটি অ্যাফিলিয়েট মার্কেট প্লেসে সে বিজ্ঞাপনের জন্য দিল। আমি সেই অ্যাফিলিয়েট মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলেছি প্রচারণা কাজ করার জন্য। যেমন যদি আমরা ফাইবারের কথা বলি, সেখানে ফাইবারের নিজস্ব কিন্তু কোনো প্রোডাক্ট নাই, বা ফাইবার নিজে কিন্তু কোনো প্রোডাক্ট সেখানে দিচ্ছে না। সেখানে কি হচ্ছে, আমরা যারা আর্নিং করতে চাই তারা সেখানে অ্যাকাউন্ট খুলছি, আবার যারা কাজ দিতে চায় তারা সেখানে অ্যাকাউন্ট খুলছে। এরপর তারা কাজ দিচ্ছে, যারা কাজ দিতে চায়, আর আমরা যারা কাজ করতে চাই আমরা সেখান থেকে কাজ নিচ্ছি, নিয়ে আমরা কাজ করে জমা দিচ্ছি। কিন্তু এই যে প্ল্যাটফর্মটা, এই ক্ষেত্রটা সৃষ্টি করে দিচ্ছে ফাইবার। ঠিক একইভাবে যদি আমরা দেখি যে পাঠাও বা উবার যেটা আমরা ব্যবহার করি, দেখুন পাঠাও এর কিন্তু নিজস্ব কোনো গাড়ি নাই, বা উবার কিন্তু নিজস্ব কোনো গাড়ি ছাড়ছে না। তারা কি করছে, তারা এই পাঠাও বা উবারের যে সিস্টেমটা চালু করেছে সেখানে অনেকেই তাদের গাড়িগুলো নিয়ে রেজিস্ট্রেশন করছে। অ্যাপস থাকছে, সেই অ্যাপসটা আমরা মোবাইলে ডাউনলোড করছি। আমাদের যাদের মোটর বাইক বা গাড়ি প্রয়োজন, তারা সেখানে অ্যাপ্লাই করছি বা রেজিস্ট্রেশন করছি, বা আমরা সেখানে আমাদের সেই জার্নিটার জন্য যেই গাড়িটা প্রয়োজন সেটা আমরা সেখানে কল করছি, এবং সেই গাড়িটার আসছে, আমরা আমাদের জার্নি শেষ করছি, পে করে দিচ্ছি। তাহলে দেখুন এখানেও কিন্তু সেই পাঠাও বা উবার তার কিন্তু নিজস্ব কোনো গাড়ি এখানে থাকছে না। তো এই যে পাঠাও বা উবার যেমন একটা প্ল্যাটফর্ম সৃষ্টি করে দিচ্ছে, ঠিক একইভাবে
মার্কেট প্লেসগুলো আমাদের একটি প্ল্যাটফর্ম সৃষ্টি করে দিচ্ছে এবং মার্কেট প্লেসগুলো কিন্তু আমাদেরকে পে করছে। তো আমরা এই যে পেমেন্ট পাচ্ছি বা কমিশন পাচ্ছি to an external website for traffic or sales generate from its referrals। তার মানে আমরা যারা কাজ করছি আমাদের রেফারেন্সে, আমাদের মাধ্যমে ওই কোম্পানি তাদের প্রোডাক্ট সেল করছেন। তাহলে মার্কেট প্লেসে কোন একটি কোম্পানি যখন তার প্রোডাক্টগুলো সেল করার জন্য দিচ্ছেন বা ট্রাফিক জেনারেট করার জন্য দিচ্ছেন, সেই প্রোডাক্টগুলো আমরা যারা সেই মার্কেট প্লেসে যাচ্ছি কাজ করার জন্য আমাদের রেফারেন্সেই কিন্তু সেল হচ্ছে বা প্রচার প্রচারণা হচ্ছে বা লিড হচ্ছে। ফলে আমরা এখানে অ্যাফিলিয়েট মার্কেটার হিসাবে আর্নিং করছি। তাহলে এটাই হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং এর যে বিষয়টা সেটা ছিল। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে দেখা যাচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং এক্সপ্লেইনড। ব্যাখ্যাটা যা দেখানো হচ্ছে সেটা হচ্ছে অ্যাফিলিয়েট ওয়েবসাইট। কোন একটি অ্যাফিলিয়েট ওয়েবসাইট থাকতে হবে এবং সেই ওয়েবসাইটে কি হবে, কন্টেন্টস প্রোডাক্ট রিভিউজ। তার মানে ওই মার্কেট প্লেসে যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলোর একটি রিভিউ আমরা দেখতে পাবো ওই মার্কেট প্লেসে গেলে। তার মানে মার্কেট প্লেসে যেই প্রোডাক্টগুলো থাকবে সেই প্রোডাক্টগুলোর উপরেও কিন্তু একটি ডিসক্রিপশন বা বর্ণনা থাকবে এই অ্যাফিলিয়েট ওয়েবসাইটে। এরপরে কি হচ্ছে, ভিজিটর বিকামস ইন্টারেস্টেড ইন প্রোডাক্ট অ্যান্ড ক্লিকস অ্যাফিলিয়েট লিঙ্ক টু ভিউ ইট অন অ্যাডভার্টাইজার সাইট। তাহলে যারা সেখানে ভিজিট করবে বা যারা এটা দেখতে আসবে বা যাবে সেই প্রোডাক্টগুলো, তারা সেই প্রোডাক্টের উপরে অথবা সেখানে যে লিঙ্ক থাকবে তার উপরে ক্লিক করলে, অ্যাফিলিয়েট যে লিঙ্কটা থাকবে তার উপরে ক্লিক করলে তারা অ্যাডভার্টাইজারের যে ওয়েবসাইটটা সেখানে চলে যাবে। তার মানে যিনি আমাকে প্রোডাক্টটা দিচ্ছেন প্রমোশন করার জন্য বা সেল করার জন্য, সেই প্রোডাক্টে দেখা যাবে যে প্রোডাক্টের বিবরণের সাথেও সেখানে একটি লিঙ্ক দেওয়া থাকবে এবং সেই লিঙ্কটাতে যখন প্রোডাক্টের বিবরণ একজন দেখলেন, লিঙ্কে যখন ক্লিক করবেন তখন কিন্তু তিনি ওই অ্যাডভার্টাইজারের যে ওয়েবসাইট আছে সেখানে তিনি চলে যাবেন। তো এটা হচ্ছে অ্যাফিলিয়েটের একটি ওয়েবসাইট থাকবে সেই ব্যাপারটা। এরপর হচ্ছে অ্যাফিলিয়েট নেটওয়ার্ক। অ্যাফিলিয়েট নেটওয়ার্কটা কি, সাপ্লাইজ দ্য অ্যাফিলিয়েট লিঙ্ক অ্যান্ড ট্র্যাকস দ্য রেফারেল to the advertiser's website through a cookie or pixel। তার মানে হচ্ছে আমরা যেই লিঙ্কটা অ্যাফিলিয়েট লিঙ্কটার মার্কেটিং করব বা প্রোডাক্টের মার্কেটিং করব, সেইটা যখন ক্লায়েন্টের কাছে আমরা দিচ্ছি, ক্লায়েন্ট কিন্তু সেটার মাধ্যমে সেই লিঙ্কের মাধ্যমে অ্যাডভার্টাইজারের ওয়েবসাইটে চলে আসছে। তাহলে আমরা এই যে লিঙ্ক দেওয়া এবং তারপর তার অ্যাডভার্টাইজার ওয়েবসাইটে আসা, এর মধ্যে আমরা যে প্রসেস গুলো করি, যেমন কোনো একটি কন্টেন্ট ক্রিয়েট করা, তার সাথে কন্ট্যাক্ট করা, তাকে প্রোডাক্টটা সম্পর্কে জানানো বা ডেসক্রিপশন দেওয়া, তো এই যে মার্কেটিং এর যে প্রসেস গুলো আমরা করি সেই বিষয়গুলোকে এখানে বলা হচ্ছে অ্যাফিলিয়েট নেটওয়ার্ক ক্রিয়েট করা। তো এটি হচ্ছে একটা বিষয় যেটি অ্যাফিলিয়েট নেটওয়ার্কের। আচ্ছা, মোহাম্মদ মুজাহিদ হোসেন ক্লাস লিভ করলেন। একটি বিষয় একটু আমরা খেয়াল রাখবো যে আমরা ক্লাসে যখন জয়েন করছি বা ক্লাস থেকে লিভ করছি, এটা কিন্তু হুটহাট করাটা কখনোই ঠিক হবে না। কারণ আমরা কেন ক্লাস থেকে লিভ করছি এটা কিন্তু জানানোটা দরকার। কারণ একটি বিষয় বলে রাখি যে আপনারা যে কোর্সটা করছেন এটা হচ্ছে একটি সরকারি কোর্স এবং এই কোর্সটা লাস্ট অফ অল সবকিছু বিবেচনা পরে কিন্তু সার্টিফিকেট দেওয়ার বিষয় থাকে এবং সবকিছুই একটি মার্কিং এর মধ্যে দিয়ে যাবে।
ফলে আমরা ক্লাসে কে কতক্ষণ থাকছি না থাকছি এটা সবটাই কিন্তু গুরুত্বপূর্ণ। ফলে আমরা যদি ক্লাস থেকে লিভ নিই সেটাও কিন্তু আমরা জানানোর চেষ্টা করব। হ্যাঁ, আমরা মেসেঞ্জারে একটু মেসেজ করে দিব, যেমন মোহাম্মদ মোজাহিদ হোসেন একটু আগে লিভ করলেন কিন্তু কোনো মেসেজও তিনি করেন নাই। যেমন একটু আগে আপনারা দেখলেন যে ক্লাসে একজন স্যার এসেছিলেন এবং ক্লাসে কতজন আছে কেন নাই এই জায়গাটাও তিনি জিজ্ঞেস করছিলেন। তো আপনারা যেহেতু আমাকে বলেছিলেন যে কারেন্টের প্রবলেম এবং চার্জ নাই বা ঝড় বৃষ্টির যে বিষয়টা সেটা আপনারা দেখলেন যে আপনাদের সামনে আমি তাকে কিন্তু জানালাম। ফলে আপনারা যদি এই ইনফরমেশন গুলো না দেন, যেমন আমি বললাম যে আমার ক্লাসে 11 জন ছিল, তো 11 জন যে ছিল এখানে তো এখন 11 জন দেখা যাচ্ছে না, তাহলে 11 জন যে নাই বাকিরা কেন নাই, কেন বাইরে, সেই বিষয়টা যদি আমাকে জিজ্ঞেস করে কেউ আমাকে তো সেটার উত্তর দিতে হবে। এখন আপনারা যখন মিটিং থেকে লিভ নিচ্ছেন বা চলে যাচ্ছেন, যদি আপনারা না জানান তাহলে কিন্তু আমি তাদেরকে জানাতে পারি না। তো এটি একটি বিষয়। তো মোহাম্মদ মুজাহিদ হোসেন তিনি হচ্ছে মিটিং থেকে যে লিভ নিলেন তিনি কিন্তু কোনো কিছু জানাননি যে কেন তিনি লিভ নিচ্ছেন। এটি একটি বিষয়, এটা একটু মাথায় রাখবেন আপনারা। আচ্ছা, তো যেটা বলছিলাম যে অ্যাফিলিয়েট নেটওয়ার্ক হচ্ছে এই বিষয়টা যে আমরা যে তার কাছে প্রোডাক্ট বা লিঙ্কটা প্রমোট করছি সেটি এবং তার পরবর্তী যে ধাপগুলো। এরপর হচ্ছে দ্য বায়ার। দ্য বায়ারটা হচ্ছে মেক্স এ পারচেজ on the advertiser's site while the cookie still exists. 30 days on most networks, but many of our advertisers offer lifetime cookies. তার মানে হচ্ছে যে আমরা যখন অ্যাফিলিয়েট মার্কেট প্লেসে কোনো একটি প্রোডাক্ট প্রমোশন করার জন্য নিই, সেই প্রমোশনটা যে পিরিয়ড থাকে বা সময় থাকে যে সময়ের মধ্যে আমরা সেটা প্রমোশন করতে পারবো, এটা হতে পারে যে 30 ডেজ, তবে বেশিরভাগ প্রোডাক্টই দেখা যায় যে লাইফ টাইম আমরা প্রমোশন করার সুযোগ পাই বা দীর্ঘমেয়াদী অফার প্রমোশনের সুযোগ পাওয়া যায়। তো তারা যতদিন সেই অফারটা প্রমোশন করার জন্য সময় দিবে আমরা আসলে ততদিনই সেই অফারটা প্রমোশনের সুযোগ পাবো, তবে সেটা 30 ডেজ থেকে শুরু করে লাইফ টাইম পর্যন্ত দেখা যায়, খুব কমই থাকে যে 30 ডেজ। এরপর হচ্ছে কমিশন। The affiliate receives commission for the sale up to 80% from advertisers on our network. তো দেখা যাচ্ছে যে বেশিরভাগ মানে 80% পর্যন্ত আমরা অ্যাফিলিয়েট মার্কেট প্লেসে যেটা দেখি যে আমরা যখন তাদের প্রোডাক্টগুলো প্রমোশন করি, যখন সেল হয় তখনই তারা আমাদেরকে কমিশন দেয়। সেলের বাইরে যে কাজগুলোতে দেখা যায় যে ক্লিক আসলে বা লিড আসলেও তারা আমাদেরকে কমিশন দিচ্ছে, কিন্তু সেটা দেখা যাবে মাত্র 20%। 80% ক্ষেত্রে যেটা হয় যে প্রোডাক্টটা যখন আমরা প্রমোশন করি, প্রোডাক্টটা যখন সেল করতে পারি বা সেল হয় তখনই কিন্তু তারা আমাদেরকে কমিশন দিবে। তো এটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেট প্লেসের ক্ষেত্রে। এরপরে যে কন্টেন্ট মার্কেটিং এ আপনারা দেখেছেন যে ব্লগে বিভিন্ন পোস্ট করা ইমেজ বা ভিডিওর মাধ্যমে, কারণ যেটা ভিডিওর মাধ্যমে যে আর্নিং করা যায় সেটা আপনারা দেখেছেন যে ইউটিউবের মাধ্যমে কিন্তু প্রচুর মানুষ আর্নিং করছে বা ইউটিউব থেকে আর্নিং করা যায়, সেটা হলো ইউটিউবে ভিডিও কন্টেন্ট ব্যবহার করে। এরপর হচ্ছে ইনফরমেশন গ্রাফিক্স ডিজাইনিং এর যে কাজগুলো করা হয় সেখানে দেখা যাচ্ছে গ্রাফিক্সের যে কন্টেন্ট তৈরি করা হয় সেই কন্টেন্ট থেকেও কিন্তু আর্নিং করা সম্ভব। এরপর হচ্ছে মিমিসটা হচ্ছে যে আপনারা দেখেছেন যে কোন একটি মূল কন্টেন্টকে কোন একটি উদ্দেশ্যের উপর ভিত্তি করে মডিফাই করে একটু ডিফারেন্ট কন্টেন্ট ক্রিয়েট করা, এটাকে বলা হচ্ছে মিমিস। যেমন ধরুন কোন একটি মুভির আপনি রিভিউ তৈরি করলেন, সেই মুভিটা দেখা গেল যা ছিল আপনি তার ফানি কিছু অংশ কেটে কেটে দেখা গেল একটা হাস্যরসাত্মক একটা কিছু বানালেন বা ট্রল করা টাইপের, এই ধরনের কোনো একটি কন্টেন্ট ক্রিয়েট করাটাকে মিমিস বলা হচ্ছে। এবং আপনারা জানেন যে এই ধরনের কন্টেন্টও এখন দেখা যায় যে প্রচুর পরিমাণে মার্কেটিং হচ্ছে বা মানুষ দেখছে। এছাড়াও যেমন কোন একটি ছবি হতে পারে বা বিজ্ঞাপন হতে পারে,
সেই ছবিটাকে দেখা গেল কার্টুন টাইপ করে অন্য একটি ভিন্ন মাত্রা দেওয়া হচ্ছে বা ভিন্নভাবে প্রেজেন্ট করা হচ্ছে, এই বিষয়গুলোকেই বলা হচ্ছে মিমিস বা মিমি। এরপরে হচ্ছে ইনবাউন্ড মার্কেটিং। ইনবাউন্ড মার্কেটিং এর ক্ষেত্রে সেক্ষেত্রে টোটাল প্রসিডিউর আমরা কি করি, প্রথমে হচ্ছে প্রোডাক্ট যেটা আছে সেই প্রোডাক্টের প্রতি আমরা ক্লায়েন্টকে অ্যাট্রাক্ট করতে হবে। এর জন্যে আমরা দেখা যাচ্ছে যে যেই প্রোডাক্টটা ক্লায়েন্ট আমাদেরকে মার্কেট প্লেসে দিচ্ছে সেই প্রোডাক্টটা আমরা ফার্স্ট অফ অল সুন্দরভাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি, তার ডেসক্রিপশন বা কন্টেন্ট গুলো আমরা ক্লায়েন্টকে বিস্তারিতভাবে জানানোর চেষ্টা করছি। এরপর আমরা তার কাছে, সেই ক্লায়েন্টের কাছে প্রোডাক্টটা সম্পর্কে তার যে তথ্যগুলো জানার ইচ্ছা সেগুলো জানাচ্ছি। তো এভাবে আমরা তাকে কনভার্ট করার চেষ্টা করছি যে তিনি যেন প্রোডাক্টটা কিনেন বা সেখানে যেই টাইপটা বলা হয়েছে বা যেই শর্তটা দেওয়া হয়েছে সেটা যেন তিনি গ্রহণ করেন। এরপর তিনি যখন সেটা কিনছেন বা ক্লোজটা বলতে বোঝানো হচ্ছে যে সেখানে আমাদের যে উদ্দেশ্য সেটা যদি সেল করাটা আমাদের উদ্দেশ্য হয় সেটা করতে পারে। এবং লাস্ট অফ অল ডিলাইট, সেটা হচ্ছে তার সাথে গ্রুটিংস এর মাধ্যমে শেষ করা। এবং আপনারা জানেন যে ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেসের ক্ষেত্রে এমন হয় যে আমরা যে ক্লায়েন্টকে সার্ভিসটা দিচ্ছি আমরা চেষ্টা করি যে ইন ফিউচার যেন আমরা তার সাথে আরো বেশি কাজ করতে পারি। সেম ক্লায়েন্টও আমাদেরকে কিন্তু ডিফারেন্ট কাজ দিতে পারে বা আমাদের সাথে ইন ফিউচার আরো বিভিন্ন রকমের কাজ করতে পারে। তো এই ডিলাইটনেসটা অবশ্যই থাকতে হবে, যে আমরা দেখা গেল যে যদি কোনো ক্লায়েন্টকে তার যে সার্ভিসটা সেটা প্রপারলি দিতে পারি তাহলে দেখা যাবে যে ইন ফিউচারও আমরা তার সাথে কাজ করতে পারবো। তো এটি হচ্ছে একটা বিষয়। অনলাইন প্রেস রিলিজ বা পিআর, আপনারা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে নর্মালি প্রেস রিলিজ বলতে আমরা কি বুঝি, যে বিভিন্ন প্রিন্ট মিডিয়াতে পত্র পত্রিকাতে বা টেলিভিশনে কোনো একটি খবর নিয়ে যখন প্রচার করা হচ্ছে সেটাকে প্রেস রিলিজ বলা হচ্ছে। তো ডিজিটাল প্ল্যাটফর্মে আমরা যখন ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছি তখন কিন্তু আমাদের প্রেস রিলিজটা কোনো আমরা টেলিভিশনে বা পত্র পত্রিকায় দিচ্ছি না, আমরা তখন কোথায় দিচ্ছি যে অনলাইনে যে বিভিন্ন নিউজ সাইট থাকছে বা অনলাইনে ডিজিটাল প্ল্যাটফর্মে মানুষ যেখানে অ্যাক্টিভ আমরা সেই জায়গাগুলোতে দিচ্ছি। যেমন গুগল নিউজ আপনারা দেখতে পাচ্ছেন, ইয়াহু নিউজ, ফেসবুক থাকছে। তো এই রকম যেই ব্লগ থাকছে, টিক থাকছে, তো যেই জায়গাগুলোতে মানুষ অ্যাক্টিভ থাকে ডিজিটাল প্ল্যাটফর্মে সেই জায়গাগুলোতেই বিভিন্ন ধরনের প্রেস রিলিজ বা তথ্যগুলো জানানোকে আমরা অনলাইন পিআর বলছি। আচ্ছা, এর পরের যে টপিকটা আসছে সেটা হচ্ছে যে হোয়াট ইজ ফ্রিল্যান্সিং এন্ড হাউ ডাজ ইট ওয়ার্ক। So freelancing is basically a different way of work rather than being employed by a company in one specific job. Freelancers are self-employed and find work via a variety of sources. Clients hire a freelancer to complete a task, project or service for them. যেটা আমি বোধহয় আমাদের লাস্ট ক্লাসেও আলোচনা করেছিলাম এবং বিস্তারিতই বলেছিলাম যে ফ্রিল্যান্সার হচ্ছে তিনি যিনি কোনো একটি কোম্পানির আন্ডারে চাকরি করছেন না বা ওই কোম্পানির নিজস্ব কর্মী নন। দেখা গেল তিনি যে কাজটি করে দিচ্ছেন সেই কোম্পানির জন্য, সেই কাজে তিনি দক্ষ এবং সেটা তিনি খুব ভালো পারেন। তিনি একাধিক কোম্পানিতে বা বিভিন্ন মাধ্যমেই তিনি সেই কাজটি করতে পারেন এবং তিনি দেখা গেল যে কন্ট্রাকচুয়াল ভিত্তিতে কাজ করছেন, সে প্রজেক্ট বা টাস্কটার জন্য তিনি কাজ করছেন। তো এভাবে ফ্রিল্যান্সার হয়ে যিনি কাজ করেন তিনি সেলফ এমপ্লয়েড হয়ে থাকেন এবং তিনি যে কোম্পানি বা সেই মার্কেট প্লেস বা সেই বায়ারের
নিজস্ব কর্মী নাও হতে পারে, কন্ট্রাকচুয়াল ভিত্তিতেও তিনি কাজ করতে পারেন। এভাবে তিনি ফ্রিল্যান্সার হিসেবে কাজ করা হচ্ছে, ফ্রিল্যান্সিং কাজটা করা হচ্ছে। তো হাউ ডু আই স্টার্ট ফ্রিল্যান্সিং, কিভাবে আমরা ফ্রিল্যান্সিংটা শুরু করব? 10টা স্টেপের কথা এখানে বলা হয়েছে, যে 10 স্টেপস টু স্টার্টিং এ ফ্রিল্যান্সিং বিজনেস হোয়াইল ওয়ার্কিং ফুল টাইম। কেউ যদি ফুল টাইম ফ্রিল্যান্সিং এর কাজটা করতে চায় এবং এখান থেকে আর্নিং করতে চায়, তাহলে যেই 10টা ধাপ আমাদেরকে ফলো করতে হবে বা দেখতে হবে সেটা এখানে বলা হয়েছে। আচ্ছা, সাব্বির হোসেন একটি প্রশ্ন করেছেন যে ইনবাউন্ড মার্কেটিং কোথায় করা হয়। ইনবাউন্ড মার্কেটিং কিন্তু আলাদা কোনো মার্কেটিং ব্যবস্থা নয়। ইনবাউন্ড মার্কেটিং বলতে বলা হচ্ছে যে মার্কেটিং এর অভ্যন্তরীণ, ইনবাউন্ডটা বলতে অভ্যন্তরীণ বা ভিতরের কোনো বিষয়। তো মার্কেটিং এর অভ্যন্তরীণ ব্যাপারটা কি, বা অভ্যন্তরীণ মার্কেটিং বা মার্কেটিং এর অন্তর্গত বিষয়, এটাই বলা যায় ইনবাউন্ড মার্কেটিং যে হেডিংটা সেটার মানে। তো মার্কেটিং এর যে 4টা ধাপ সেটাই ওখানে বলা হয়েছিল, যে প্রথমে কি ছিল, অ্যাট্রাক্ট করা ক্লায়েন্টকে, তারপরে তাকে কনভার্ট করতে হবে, বা আমাদের যে উদ্দেশ্য যে যদি সেল করা হয় সেটা সেল করতে হবে, তারপরে যেটা ক্লোজিং সেল করতে পারা, তাকে তার প্রথমে তাকে আগ্রহী করা, তাকে কনভার্ট করার জন্য তার যে প্রয়োজনীয় তথ্য প্রয়োজন সেগুলো তাকে প্রোভাইড করা, সে যদি সেল করার দরকার পড়ে আমাদের ওইটা, তাহলে সে সেলটা করা মানে ক্লোজিং করা। এরপরে হচ্ছে ডিলাইট, মানে তিনি যেন সার্ভিসটা প্রপারলি পান সেটা এনশিওর করা, যেন আমরা ইন ফিউচার তার সাথে কাজ করতে পারি। তো এটা হচ্ছে একটা মার্কেটিং এর অভ্যন্তরীণ যে বিষয়টা সেটাই বলার জন্য সেখানে ছিল যে ইনবাউন্ড মার্কেটিং। আচ্ছা, এরপরে হাউ ডু আই স্টার্ট ফ্রিল্যান্সিং। তো 10টা ধাপ কি কি করতে হবে আমাদেরকে 10টা ধাপে ফ্রিল্যান্সিং করার জন্য। ফার্স্ট যেটা সেটা হচ্ছে ডিফাইন ইওর গোলস। প্রথমে আমাদেরকে আমাদের লক্ষ্য বা উদ্দেশ্যটা ঠিক করতে হবে, যে আমরা আসলে কি করতে চাই বা আমাদের লক্ষ্যটা কি, এটা আমাদেরকে প্রথমে ঠিক করে ফেলতে হবে। ফাইন্ড এ প্রফিটেবল নিশ। নিশটা বলতে আমরা ক্যাটাগরি বুঝছি এখানে, বা কোন টাইপের কাজ বা কোন বিষয়ের উপরে আমরা কাজগুলো করতে চাই, সেই প্রফিটেবল কাজটা আমাদেরকে ঠিক করে নিতে হবে। দেখা যাচ্ছে অনেকগুলো কাজ আছে, হয়তোবা কোনো কাজ আমরা করতে চাচ্ছি যেটা আমরা পারি না, তো না পারার কারণে আমরা সেটা হয়তো করতে পারছি না। আরেকটা হচ্ছে যখন আমরা দেখা যাচ্ছে যে অনেকগুলো কাজই পারি, তাহলে আমাদেরকে দেখতে হবে যে 5টা বা 10টা কাজ যেটা আমরা পারি এর মধ্যে কোনটা বেশি প্রফিটেবল। প্রফিটেবল অনেকভাবেই হতে পারে, একটা হচ্ছে আর্থিকভাবে হতে পারে, একটা হচ্ছে সময়ের দিক থেকে হতে পারে, একটা হচ্ছে কাজের ধরনের দিক দিয়ে হতে পারে। দেখা গেল কোন একটি কাজের আর্নিং কম কিন্তু কম সময় লাগে, তাহলে দেখা যাচ্ছে কাজটাতে আমি হয়তোবা অল্প পরিমাণ টাকা পাচ্ছি কিন্তু কম সময় লাগছে, ফলে দেখা গেল ওই কাজটা যখন আমি 5 বা 10টা কাজ করছি, যদি আমার 2 মিনিট করে লাগে, 10টা কাজে 10 দুগুণে 20 মিনিট লাগলো, 20 মিনিটে দেখা গেল আমি একটা অ্যামাউন্ট পেয়ে যাচ্ছি। যদি 2 মিনিটের জন্য আমি $1 পাই, 20 মিনিটের জন্য তাহলে আমি $10 পাচ্ছি। আরেকটি কাজ দেখা যাচ্ছে যে আমাকে একদিন সময় দিয়ে করতে হচ্ছে, সেখানে আমাকে $10 দেওয়া হচ্ছে। তাহলে দেখুন এখানে কাজটা ছোট ছোট ছিল, অ্যামাউন্টটা ছোট ছিল, কিন্তু আমি কম সময়ে কিন্তু ভালো আর্নিং করতে পারছিলাম। আবার আরেকটি কাজে যেটা উদাহরণ দিলাম, অ্যামাউন্টটা বড় ছিল, $10 একবারে ছিল, কিন্তু সময়টা আবার বেশি ছিল। আবার দেখতে হবে যে আমি কাজটা ভালোভাবে পারি কিনা। তো প্রফিটেবল নিশটা ঠিক করার জন্য আমাকে এটা মাথায় রাখতে হবে যে আমি কোন ধরনের কাজটা নেব। কোনোটা দেখা যাচ্ছে অ্যামাউন্ট বড় আছে কিন্তু সময়টাও বেশি লাগছে, কাজটাও জটিল। আবার কোনো কাজ দেখা যাচ্ছে
ছোট ছোট কাজ করতে হচ্ছে, সময় কম লাগছে, আবার প্রফিটটাও দ্রুত আসছে, সেটাও হতে পারে। আবার কোনোটাতে দেখা যাচ্ছে প্রফিট ভালো বা যে অ্যামাউন্ট আসছে বা সময়, তার চেয়ে বড় বিষয় যে ক্লায়েন্টের সাথে কাজ করছে, সেই ক্লায়েন্টটা হয়তো বা খুব ভালো একজন ক্লায়েন্ট, যার কাছ থেকে আমরা ইন ফিউচার আরো অনেকগুলো কাজ পেতে পারি। তো সেক্ষেত্রে এটাও আমরা চিন্তা করতে পারি বা মাথায় রাখতে পারি। তো অ্যাফিলিয়েট মার্কেটিং এর ক্ষেত্রেও নিশটা সিলেক্ট করার ব্যাপারটা যদি বলি, সেক্ষেত্রে দেখা যাবে যে অনেক ধরনের অফার প্রমোশনের বিষয় থাকে, যেটা আপনারা লাস্ট ক্লাসে কিছুটা বলা হয়েছিল, যেটা সিপিএ বা কস্ট পার অ্যাকশন, কস্ট পার লিড, কস্ট পার সেল, কস্ট পার ভিউ, এরকম যে বিভিন্ন টাইপের কাজগুলো যে সেখানে থাকছে, এর মধ্যে আমরা কোন টাইপের কাজটা নিব বা কোনটা আমরা চুজ করব, সেটা একটি বিষয়। এবং এটা আমাদেরকে সিলেক্ট করে ফেলতে হবে যে ফাইন্ড এ প্রফিটেবল নিশ, যে আমাদের জন্য যেটা প্রফিট বয়ে আনবে, এবং প্রফিটটা আর্থিকভাবে হতে পারে, সময়ের দিক দিয়ে হতে পারে, বা প্রজ্ঞাময় হতে পারে, যে যে ক্লায়েন্টের সাথে আমরা ইন ফিউচার আরো কাজ করতে পারবো, এরকম কোনো ক্লায়েন্টের কাজ করাটা কিন্তু একটা প্রফিটেবল নিশে হবে। এরপরে আইডেন্টিফাই ইয়োর টার্গেট ক্লায়েন্টস। তো আমরা যখন কাজটা চুজ করলাম বা পছন্দ করলাম যে ঠিক আছে আমরা এই নিশটা নিয়ে কাজ করব বা এই ধরনের কাজগুলো করব, তো তখন আমাদেরকে ঠিক করতে হবে ক্লায়েন্ট বা টার্গেটেড ক্লায়েন্টকে খুঁজে বের করতে হবে। তো এক্ষেত্রে আমরা যদি অ্যামাজন বা ফাইবারের কাজগুলো দেখি, অ্যামাজনের কাজগুলোতে কি হচ্ছে যে আমি কোন ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করছি। অ্যামাজনে যদি আমি ইলেকট্রনিক্স নিয়ে কাজ করি, তাহলে কিন্তু সেই ধরনের প্রোডাক্ট যে সকল ক্লায়েন্টরা পছন্দ করবে, আমাকে কিন্তু তাদের কাছেই পৌঁছতে হবে বা যেতে হবে। আমি যদি বুকস বা বই নিয়ে প্রমোশন করি, তাহলে বইয়ের যে ক্লায়েন্ট, তাদের কাছে যেতে হবে বা তাদেরকে আইডেন্টিফাই করতে হবে, তাদেরকে খুঁজে বের করতে হবে। তো এভাবে আমরা আমাদের যে ক্লায়েন্টটা, স্পেসিফিক ক্লায়েন্ট, তাদেরকে কিন্তু আইডেন্টিফাই করে সেই ক্লায়েন্টগুলোর কাছেই কিন্তু আমাকে পৌঁছাতে হবে বা তাদেরকে খুঁজে বের করতে হবে। তো এটি একটি বিষয়। এরপরে যেটি হচ্ছে সেটা হচ্ছে বিল্ড এ হাই কোয়ালিটি পোর্টফোলিও ওয়েবসাইট। এটা খুবই ভালো হয় যদি আমরা ইন ফিউচার লং টার্ম একজন ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে চাই, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমাদের যদি নিজস্ব ওয়েবসাইট আমরা তৈরি করে নিতে পারি ডোমেন হোস্টিং সহ, এবং সেখানে আমাদের যদি একটু সুন্দর পোর্টফোলিও ক্রিয়েট করতে পারি, তাহলে আমরা ইন দ্য লং রান আমরা কিন্তু ফ্রিল্যান্সার হিসেবে কাজ করে যাবার ক্ষেত্রে একটা বড় রকমের লিড পেয়ে যাব বা একটি বড় রকমের সুবিধা তৈরি করতে পারবো, যদি আমাদের একটি নিজস্ব ওয়েবসাইট এবং সেখানে আমরা একটি সুন্দর পোর্টফোলিও তৈরি করে ফেলতে পারি। এরপরের যে ধাপটি আসছে সেটি হচ্ছে ক্রিয়েট এক্সাম্পলস অফ হোয়াট ইউ ক্যান ডেলিভার অন ইয়োর পোর্টফোলিও সাইট। যেটা হয়তো বা আমরা প্রথমত আমাদের ওয়েবসাইট ক্রিয়েট করতে পারছি না, কিন্তু আমরা যে মার্কেট প্লেস গুলোতে আমাদের অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করব, সেই অ্যাকাউন্ট গুলোতে আমরা কিন্তু আমাদের এই পোর্টফোলিও গুলো বা অটোমেটিক হয়ে যায়। যেমন আপনারা যারা ফেসবুকে, আমি মার্কেট প্লেসে যদি না যাই, আমরা ফেসবুকে কিন্তু অ্যাকাউন্ট অলরেডি অনেক সবাই করেছে এখানে যারা উপস্থিত আছে। দেখুন, আপনি যখন ফেসবুকে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, সেখানে কিন্তু আপনি আপনার মতো করে তথ্য দিতে পাচ্ছেন, আপনার নাম, আপনি হোম টাউন কোথায়, আপনি কি নিয়ে পড়াশোনা করেছেন, আপনার পছন্দের কি অপছন্দের কি। এরপরে আপনি সেখানে আপনার ছবি দিতে পাচ্ছেন, আপনার কোনো নোটস থাকলে নোটস দিতে পাচ্ছেন, এরকম ভাবে আমরা সেখানে কিন্তু সাজাতে পাচ্ছি। তো দেখা যাচ্ছে আমরা যখন ফেসবুকে যাই, তখন দেখা যাচ্ছে একজনের তার একটা পোর্টফোলিও বা তার একটা উপস্থাপন কিন্তু সেখানে হয়েই যায়। ঠিক একইভাবে আমরা কিন্তু ফেসবুককে ক্রিয়েট করিনি, ফেসবুকে মানে একটা প্ল্যাটফর্ম দেওয়া আছে, সেখানে আমরা জাস্ট ধাপে ধাপে আমাদের তথ্যগুলো বসিয়ে দিচ্ছি। একইভাবে আমরা যখন মার্কেট প্লেসে, যখন আমার ওয়েবসাইটটা নাই, কারণ ওয়েবসাইটে তো আমাকে আমার মতো করে সাজাতে হবে। যেমন ফেসবুকে একটা ওয়েবসাইট,
এই ওয়েবসাইটে যেমন মার্ক জুকারবার্গ তার যে ম্যানেজমেন্ট আছে তারা সেভাবে সাজাচ্ছে, ওখানে কিন্তু আমি সাজাচ্ছি না, কিন্তু আমার যখন একটা ওয়েবসাইট তৈরি করবো সেটা আমি আমার মতো করে সাজাবো। তো মার্কেট প্লেসে যখন আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, সেটা অ্যাফিলিয়েট মার্কেট প্লেস হোক বা ফাইবার হোক বা অ্যামাজন হোক, তখন কিন্তু সেখানে আমি কিন্তু আমার একটা পোর্টফোলিও ক্রিয়েট করতেই পারছি। যেমন ফাইবারে আমরা গিগ তৈরি করি, তো সেখানে আমরা আমাদের মতো করে গিগ গুলো তৈরি করে নিতে পারছি, একটা পোর্টফোলিও সেখানে তৈরি হয়ে যাচ্ছে। তা এটাই হচ্ছে 6 নম্বর পয়েন্টের যে বিষয়টা, যে ক্রিয়েট এক্সাম্পলস অফ হোয়াট ইউ ক্যান ডেলিভার। মানে সেখানে জানাতে হবে যে আপনি কি কি কাজ করে দিতে পারবেন, আপনি তাদেরকে কি কি সেবা দিতে পারবেন, কত অ্যামাউন্টের মধ্যে দিতে পারবেন, আপনার অভিজ্ঞতা কতটুকু, আপনি এই কাজটা কত সুন্দরভাবে করতে পারেন, এই ধরনের উদাহরণ বা এক্সাম্পল সেখানে ক্রিয়েট করতে হবে। আমাদের যদি অতীতের কোনো কাজ থাকে সেগুলো আমরা সেখানে যুক্ত করতে পারি। তো এটি হচ্ছে একটা বিষয়। এরপরে যেটা, যে থটফুলি চুজ ইয়োর ফার্স্ট ক্লায়েন্টস। তো প্রথম ক্লায়েন্টকে থটফুলি চুজ করার কথা বলা হয়েছে। তার মানে আমাদেরকে এটা একটু বিচার বিবেচনার মাধ্যমে বা খুব টেক্টফুলি, কারণ ফার্স্ট ক্লায়েন্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা একদম মার্কেটপ্লেসে নতুন এসেছি, ফার্স্ট কাজ করছি, এরকম যদি হয়ে থাকে, তাহলে ফার্স্ট যে ক্লায়েন্টটা, সেই ক্লায়েন্টের সাথে কাজ করার ক্ষেত্রে আমাদেরও দেখা যায় যে একটু নার্ভাসনেস কাজ করতে পারে, যে কিভাবে করব কাজটা, বা একদমই নতুন ভুল হয়ে যায় কিনা। কারণ একজন যিনি বেশ কিছুদিন ধরে কাজ করছেন, তিনি দেখা যাচ্ছে একটা ফ্লো তার তৈরি হয়ে যায় বা তিনি বুঝতে পারেন। কিন্তু আমরা যখন একদম নতুন ফার্স্ট ক্লায়েন্ট, দেখুন ওই ক্লায়েন্ট যদি কোনো মন্তব্য দেয়, সেটাই কিন্তু আমার 100% মন্তব্য। তিনি যদি একটা পজিটিভ রিভিউ দেয়, সেটাই দেখা যাবে কেউ আমার অ্যাকাউন্টে আসলে সে দেখবে আচ্ছা এনার ব্যাপারে পজিটিভ মন্তব্য আছে। আবার উনি যদি আমার একটা নেগেটিভ মন্তব্য দেয়, তাহলে আমার পুরো প্রোফাইলে দেখা যাবে যে একটাই মন্তব্য এবং সেটা নেগেটিভ মন্তব্য। তো এটা একটি বিষয় হয়ে যায়, যার কারণে আমরা ফার্স্ট ক্লায়েন্টটা যখন নিচ্ছি, দেখা গেল যে ক্লায়েন্টের কাজটা যখন আমরা করছি, আমরা ঠিক টাইম মতো শেষ করলাম না বা ঠিকভাবে করলাম না, এগুলো করাটা থেকে আমরা বিরত থাকবো। তো এটা হচ্ছে প্রথম ক্লায়েন্টের যে কাজটা, সেটা আমাদেরকে সুন্দরভাবে অবশ্যই করতে হবে এবং থটফুলি করতে হবে। 8 নম্বরে যে পয়েন্টটা আসছে সেটা হচ্ছে মেনশন পটেনশিয়াল ক্লায়েন্টস ইন ইয়োর কন্টেন্ট। মেনশন পটেনশিয়াল ক্লায়েন্ট বলতে, ধরুন আমি 3টা কাজ খুব ভালো পারি, এই 3টা কাজ নিয়ে আমি এখনই কাজ শুরু করে দিয়েছি, সাথে আরো 1 বা 2টা কাজ সেটা দেখা গেল আমি পারি, কিন্তু এই 3টার মতো এতটা স্ট্রংলি হয়তো নয়। তো সেক্ষেত্রে আমি ওই যে 3টা স্ট্রংলি পারি বা খুব ভালোভাবে পারি, সেটা নিয়ে তো আমি কাজ করবই, সাথে যেটা দেখা গেল যে আমি খুব ভালোভাবে পারি না কিন্তু মোটামুটি পারি, সেটাও কিন্তু আমি উল্লেখ করব, এবং সেখানে আমার যে প্রবলেমগুলো আছে সেটা আমি ধীরে ধীরে ফেস করার চেষ্টা করব এবং ধীরে ধীরে সেটা সলভ করার চেষ্টা করব, যেন এই যে যেটা আমার পারার সম্ভাবনা আছে সেটাও যেন আমি ইন ফিউচার করে ফেলতে পারি। তো আমার মধ্যে মানে পটেনশিয়াল বলতে যেটা আপনারা জানেন যে সুপ্ত বোঝায়, যে যে জিনিসটা মনে হচ্ছে যে হ্যাঁ আমি পারি বা পারবো, সেটাকেও কিন্তু অবশ্যই আমাকে গুরুত্ব দিতে হবে, যে হ্যাঁ এই কাজটাও আমার পক্ষে সম্ভব, অথবা এই বিষয়গুলো আমি স্ট্রংলি পারি, আর এটা হয়তো আমি স্ট্রংলি পাচ্ছি না, কিন্তু এটাও আমি তাকে জানাবো যে হ্যাঁ এটা করাটা সম্ভব, এবং আমি অবশ্যই সেখানে অ্যাটেন্টিভ থাকবো যেন ইন ফিউচার আমি সেটা সুন্দরভাবে করতে পারি। এরপর হচ্ছে 9 নম্বর, লার্ন হাউ টু পিচ ইয়োরসেলফ। এটা বলতে আপনারা কি বুঝছেন যদি একটু আমাকে বলতেন। লার্ন হাউ টু পিচ ইয়োরসেলফ মানে কি এর, বা এটা বলতে যদি একটু বলেন একজন একজন করে। তারেক মাহমুদ, আপনি একটু বলুন।
যে লার্ন হাউ টু পিচ ইয়োর সেলফ এর মানে কি? মানে নিচে স্যার এটা কিভাবে শিখতে হবে এরকম কিছু হতে পারে স্যার, ভালো বুঝতেছি না এটা। আচ্ছা, নিজে কিভাবে মানে শিখতে হবে শিখতে হবে এরকম কিছু কিভাবে হতে পারে। নিজেকে, আচ্ছা, ধন্যবাদ। এরকম হয় পিসটা বলতে তামিমা কি বুঝাচ্ছে তানহা, স্যার এটা বুঝতে পারছি না। আপনি একটু বলুন লার্ন হাউ টু পিচ ইয়োর সেলফ এটার মানে কি? তামিমা তানহা, আপনি একটু বলুন লার্ন হাউ টু পিচ ইয়োর সেলফ এর মানে কি, বা এটা বলতে মানে আপনি কি কিভাবে বুঝছেন? স্যার নিজে শিখতে হবে এরকম মনে হয় কিছু বলছে, লার্ন মানে শিখতে, শেখা, হাউ টু পিস ইয়োরসেলফ মানে পিসটা নিজের ভিতরে কিভাবে শিখতে হবে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তারপরে তামিম তানহা, আপনি একটু বলুন। তামিম তানহা, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনি একটু বলুন। হ্যাঁ বলুন। এটা লার্ন, মানে হচ্ছে হ্যাঁ কিভাবে শিখছি সেটা সম্পর্কে বলা, এমন কিছু। আচ্ছা, নিজে শিখছি এটা কিভাবে সেটাই বলা। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, দুজনের কাছে শুনলাম। আহ, সাব্বির হোসেন, আপনি একটু বলুন লার্ন হাউ টু পিচ এটা বলতে আমরা কি বুঝছি? সাব্বির হোসেন। স্যার এটা বলতে হচ্ছে আমি যেটা বুঝতেছি আর কি, নিজেকে এমন ভাবে পিচ করতে হবে যেন সর্ব উচ্চতায় পৌঁছানো যায় আর কি, আচ্ছা নিজেকে সর্ব উচ্চতায় নিয়ে যাওয়া আর কি, এই রিলেটেড কিছু। আচ্ছা, তিনটা জিনিস আসলো, যে একটা হচ্ছে আমি কিভাবে শিখছি, আর একটা হচ্ছে আপনি যেটা বললেন যে নিজেকে একটা উচ্চতায় নিয়ে যাওয়া, আরেকটা হচ্ছে শিখতে শিখতে হ্যাঁ নিজে কি শিখেছি সেটা জানানো। তিনটা টপিক পেয়েছি। আচ্ছা, তারপর রুমা পারভিন, আপনি একটু বলুন লার্ন হাউ টু পিচ ইয়োর সেলফ এটা বলতে আমরা কি স্যার বুঝি? এটা হচ্ছে আমরা নিজেই কি শিক্ষা নিলাম এটা বোঝাতে যাচ্ছে, আচ্ছা ঠিক কি আছে। উপরের কাজগুলো সম্পর্কে, আচ্ছা এরকম কোনো কিছু। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ধন্যবাদ আপনার মতামতের জন্য। মোহাম্মদ মুজাহিদ হোসেন, আপনি একটু বলুন লার্ন হাউ টু পিচ বলতে আমরা কি বুঝছি? মোহাম্মদ মুজাহিদ হোসেন। এটা আসলে বলা হচ্ছে যে আমি কিভাবে শিখবো এটা। আচ্ছা, আমি কিভাবে শিখবো। আচ্ছা, হ্যাঁ মধুসূদন সরকার, আপনি একটু বলুন লার্ন হাউ টু পিচ বলতে কি বোঝে? ধন্যবাদ মোহাম্মদ মুজাহিদ হোসেন। হ্যাঁ মধুসূদন সরকার একটু বলুন। জি স্যার, বলুন। লার্ন হাউ টু পিস সম্পর্কে আমি যেটা বুঝতে পারলাম, যে কাজটা আমি ভালো পারি না কিন্তু মোটামুটি পারি, সে কাজ সম্পর্কে করতে করতে যেখানে আমি প্রবলেমে পড়বো, সেটুকু কিভাবে আমি শিখবো, এভাবে সেটুকু কিভাবে শিখে আমি কাজটা ফিনিশ করব, এটা আমাকে জানতে হবে। এভাবে কোথা থেকে জানবো এটা, এভাবে কিভাবে এটা সম্পর্কে জেনে আমি কাজটা শেষ করবো, এরকম কিছু। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। গাউসুল হক শোভন, আপনি একটু বলুন লার্ন হাউ টু পিচ ইয়োর সেলফ বলতে আমরা আসলে কি বুঝছি? স্যার, লার্ন হাউ টু পিচ সম্পর্কে আমি যা জানি সেটা হচ্ছে নতুন নতুন কাজ যেগুলো আমি পারি না কিংবা অল্প অল্প জানি সেগুলোকে, মানে সেই কাজগুলো ইমপ্রুভ করা, মানে সেই ইমপ্রুভ করাটা কিভাবে করতে হবে সেটা হচ্ছে শেখাটাই আর কি পিসি আর সেলফ বোঝায়। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ। মূলত পিচ যেই ওয়ার্ডটা, এটা নাউন হিসেবেও ব্যবহৃত হয়, ভার্ব হিসেবেও ব্যবহৃত হয়। তো ভার্ব হিসেবে যদি আমরা ব্যবহার করি, তো ভার্ব হিসেবে যখন পিচটা ব্যবহার করা হয় তখন দেখা গেল যে এটাকে কোনো একটা ডিফারেন্ট করা বা পার্টিকুলার করা, মানে একদম আলাদা করার একটা বিষয়, বা
মানে অন্যের চাইতে ভিন্ন একটা কিছু নিয়ে আসা। এটা যখন আমরা ভার্ব হিসেবে ব্যবহার করতে চাই, আর যখন আমরা নাউন হিসেবে ব্যবহার করি, নাউন হিসেবে পিচ বলতে বোঝায় যে একটা ঢাল টাইপ, যেমন ছাদে বা কোনো কিছুতে যে একটু ঢাল থাকে, মানে যেটাই বলি না কেন, যে পিচ মানে হচ্ছে যে অন্যের চেয়ে আলাদা করে ফেলতে পারা। তো লার্ন হাউ টু পিচ ইউর সেলফ বলতে যে আমরা কিভাবে নিজেকে অন্যের চেয়ে আলাদা করে ফেলতে পারি। তো আপনারা যেটা বলেছেন সবারটাই মোটামুটি ঠিক ছিল। দেখা গেল যে আপনারা পদ্ধতিগুলো বলেছেন যে কিভাবে আমরা আমাদেরকে পার্থক্য করতে পারি, সেটা আপনারা বলেছেন যে আমরা কিভাবে শিখবো, সেটা একটা বিষয়, যে শেখার ধরনটা। কেউ কেউ বলেছেন যে আমাদের যে পটেনশিয়ালিটি যেটা আছে, হয়তো আমি একটা কাজ এখন করছি, ভুল হচ্ছে, আবার শিখছি, শিখে সেটা আমি করছি। তো হ্যাঁ, এই কাজগুলো করেই আমরা কিন্তু নিজেদেরকে ডিফারেন্ট করে ফেলতে পারি বা আলাদা করে ফেলতে পারি। তো লার্ন হাউ টু পিচ ইয়োরসেলফ, এটা যদি একটা হেডলাইন হয়, এর মধ্যে যদি আমরা বলতে চাই, তাহলে আরো কিছু যদি আমি একটু যুক্ত করি আপনাদের কথার সাথে, যেমন দেখা গেল এখন মার্কেট প্লেসে 100 জন কাজ করছে, ওই 100 জনের মধ্যে আমি একজন। তো আমি ওই একজনই কেন এই কাজটার জন্য, বাকি 99 জন কেন নয়, এই জিনিসটা যিনি আমাকে কাজ দিবেন তাকে বোঝাতে হবে যে আপনি যে 100 জন আপনার হাতে কাজ নেওয়ার জন্য আছে, সেই 100 জনের মধ্যে আমি কেন এই কাজটার জন্যে দরকারি বা গুরুত্বপূর্ণ, বা আপনি কেন আমাকে এই কাজটি দিবেন, অন্য 99 জনকে কেন নয়, এই জায়গাটা কিন্তু তাকে বোঝাতে পারতে হবে। তো এটা এক ধরনের সেলফ মার্কেটিং, যে আমি আমার নিজেকেই উপস্থাপন করব যে হ্যাঁ এই কাজটার জন্য আমি পারফেক্ট। তো এই যে নিজেকে আলাদা তৈরি করা, আমি 99 জনের থেকে আলাদা, আমি এই কাজটার জন্য বেশি গুরুত্বপূর্ণ, এই ধারণাটা তৈরি করতে হবে। সেটা আমরা যখন পোর্টফোলিও বানাবো, সেই পোর্টফোলিওর মাধ্যমে হতে পারে, আমাদের কথার মাধ্যমে হতে পারে। কারণ আপনারা জানেন যে বিভিন্ন সময় বায়ারের সাথে আমাদের কথা হবে, তো তখন হয়তো বা বায়ার জানতে চাইবে যে কেন আমি এটা করতে পারবো বা আমি কিভাবে করতে চাই, প্রসিডিউর সে জানতে চাইতে পারে। তো তখন তাকে জানাতে হবে একটি বিষয়। আরেকটি হচ্ছে যখন আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং এ কাজ করব, সেই মার্কেট প্লেস গুলোতে দেখা যাবে, অ্যাফিলিয়েট মার্কেটিং এর মার্কেট প্লেস গুলোতে দেখা যাবে যে তারা আমার কাছে প্রমোশনাল মেথড জানতে চাবে, বা আমরা কিভাবে সেই প্রমোশনটা করতে চাই বা কাজটা আমরা কিভাবে করব সেটা নিয়ে তারা জানতে চাইতে পারে। তো তখন কিন্তু আমরা আমাদের প্রমোশনাল মেথড যখন লিখব, সেখানে কিন্তু আমরা লিখব যে কিভাবে আমি এই কাজটা করতে চাচ্ছি, বা আমার প্রমোশনের টাইপটা কেমন হবে, বা কিভাবে আমি এই কাজটাই আপনাকে আমি বেস্ট সার্ভিস দিব। এই ধরনের বেশ কিছু বিষয় কিন্তু আমরা সেখানে তুলে ধরব। তো এটা হচ্ছে একটি বিষয় যে এই প্রমোশনাল মেথড বা পোর্টফোলিও যেটাই বলি না কেন, এগুলো হচ্ছে কিন্তু আমি আমার নিজেকে একটি মার্কেটিং করা, বা আমি কেন এই কাজটার জন্য অন্যদের চেয়ে ডিফারেন্ট, আমি কেন এই কাজটার জন্য বেশি গুরুত্বপূর্ণ, সেটা তাদেরকে বোঝানো বা তাদেরকে একটি এই সম্পর্কে ধারণা দেওয়া। তো এটা আমাদেরকে শিখতে হবে, বা এটা আমরা শিখব যে কিভাবে আমরা আমাদেরকে অন্যদের চাইতে আলাদা করতে পারি উপস্থাপনগত দিক থেকে। তো এটা একটা বিষয়, লার্ন হাউ টু পিচ ইয়োরসেলফ। এবং আপনারা যেটা বলেছেন সেই বিষয়গুলো যে আমাদেরকে শেখার যে ব্যাপারটা, যেটা আপনাদের কথা এবং আমার কথা লাস্ট অফ অল একটা পয়েন্টে এসে মিলে যাচ্ছে। এবার লাস্টের যে পয়েন্ট এসেছে 10 নম্বরে, ডোন্ট মিক্স ইয়োর ডে জব প্রায়োরিটিস উইথ ফ্রিল্যান্স বিজনেস। এটা মূলত এখানে যেটা লেখা আছে সেখান থেকেই পুরোপুরি ধারণাটা পাওয়া যাচ্ছে যে ডোন্ট মিক্স ইয়োর ডে জব প্রায়োরিটিস উইথ ফ্রিল্যান্স বিজনেস। এখান থেকে বোঝা যায়। তারপরে যদি আপনাদের কাছ থেকে একটু জানতে চাই, একটু নিজে থেকে বলুন যে কি বোঝা যাচ্ছে এই 10 নম্বর লাইন থেকে বা 10 নম্বর পয়েন্টটা থেকে, 10 নম্বর স্টেপ থেকে।
কি একজন বলুন একটু। হ্যাঁ বলুন। জি স্যার, আমি বলবো। হ্যাঁ বলুন অবশ্যই। এটা হচ্ছে যে তোমার দিনের কাজের সাথে ফ্রিল্যান্সিং ব্যবসাটা মানে মিক্স করে ফেলো না, এমন কিছু না। হ্যাঁ, ব্যাপারটা সেটাই যে ডোন্ট মিক্স ইওর ডে জব প্রায়োরিটিস। আমরা ফ্রিল্যান্সিং যখন কাজ করি, আমরা কিন্তু সুনির্দিষ্ট কোনো কোম্পানির হয়ে কাজ করছি না বা নির্দিষ্ট কোনো সেক্টরে কাজ করছি না। আমার ডে জব বলতে নির্দিষ্ট কতগুলো প্রায়োরিটি ভিত্তিক কাজ থাকছে, যেমন হতে পারে আমি স্টুডেন্ট, আমার দিনের বেলা স্কুল আছে বা কলেজ আছে বা ভার্সিটি আছে, পড়াশোনা আছে, কোচিং আছে, পরীক্ষা আছে, এই বিষয়গুলো। হতে পারে আমি একজন চাকরিজীবী, দিনের বেলা আমার চাকরি আছে, আমার সেই চাকরিটা দেখা গেলো একটা নির্দিষ্ট টাইমে করতে হচ্ছে, সেখানে আমার কতগুলো কাজ করতে হচ্ছে এবং সেখান থেকে আমি একটা স্যালারি পাই, ফিক্সড আর্নিং পাচ্ছি। আমি দেখা গেল যে অন্য কোনো ব্যবসাতে যুক্ত আছি, যেটা দেখা গেল আমার সেই কাজগুলো, এবং এই যে দিনের বেলা আমি যে কাজগুলো করছি এগুলো কিন্তু আমি প্রায়োরিটি ভিত্তিতে করছি। দেখা গেলো ওখান থেকেই আমার কিন্তু এখন যে আর্নিং সোর্স সেটা আসছে, বা ওটাই দেখা গেল যে আমি যদি ছাত্র বা ছাত্রী হই তাহলে দেখা যাচ্ছে ওই কাজটার কিন্তু প্রায়োরিটি আমার কাছে বেশি, বা আমি যদি ব্যবসায়ী হই দিনে যে আমি ব্যবসাটা করছি সেটাই প্রায়োরিটি আমার বেশি। ডে জব বলতে বলা হচ্ছে এই কারণে, কারণ আমরা সাধারণত ইন নর্মাল সেন্স বা ইন ক্যাজুয়ালি বা সাধারণভাবে আমরা ধরে নিই যে রাত্রে আমরা বিশ্রাম করি, দিনে কাজ করা হয়, রাত্রে বিশ্রাম করা হয়। এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড আমাদের যে রুটিন বলি বা আমরা যে মানব জাতি যে কাজ করা, সেটা কিন্তু ধারণাটা এরকম যে দিনে তুমি কাজ করবে, রাত্রে বিশ্রাম নিবে। তার মানে ডে জব বলতে আমরা কিন্তু আমাদের যে কর্ম বা কাজের জায়গাগুলোকেই বোঝানো হচ্ছে। তো আমরা যখন কাজটা করছি বা যে কাজগুলো আমরা করি সেই কাজগুলোতে দেখা যাচ্ছে যে কোনো সময় যদি এমন হয় যে দিনের বেলা যে কাজগুলো আমরা করছি সেই কাজগুলো আমাদের মোস্ট প্রায়োরিটি ওয়ার্ক, তো ফ্রিল্যান্সিং এর যে কাজটা সেটাকে আমরা কখনো এই কাজের সাথে কিন্তু মিলিয়ে ফেলবো না। আমরা দুই ধরনের কাজ করছি বা তিন ধরনের কাজ করছি, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা রাখতেই হবে। দেখা গেল আমি আমার এখন ছাত্র জীবন, আমি আমার পড়াশোনা করছি, আমি ফ্রিল্যান্সিং এর এই কাজ করতে যে এমনটা ইনভলভ হয়ে গেলাম যে আমার ওটা নষ্ট হলো, এটা করা যাবে না। আমি চাকরি করছি, ফ্রিল্যান্সিং এর কাজ করতে যে আমি আমার চাকরিটাকে নষ্ট করে ফেললাম, আমার ক্যারিয়ারটা নষ্ট করে ফেললাম, এটা করা যাবে না। আমি ব্যবসা করছি, আমার ব্যবসার ওই কাজটা ফ্রিল্যান্সিং এর এই কাজ করার জন্য নষ্ট হলো, এটা করা যাবে না। কারণ ফ্রিল্যান্সিং কাজটা আমি যখন করছি সাথে আমার ডে জব প্রায়োরিটি সেটাও থাকবে, আমাকে দুইটাকে প্যারালালি কন্টিনিউ করার চেষ্টা করতে হবে বা দুইটাকে সমান্তরাল ভাবে চালিয়ে যেতে হবে। যেমন আমরা রেল লাইন দেখেছি, রেল লাইনে আপনারা দেখবেন যে দুইটা রেলের যে লাইন থাকে দুইটা কিন্তু কোনো সময় মিশে যাচ্ছে না, দুইটা সমান্তরাল ভাবেই কিন্তু চলছে, এবং ওই দুইটা সমান্তরাল লাইনের উপর দিয়েই কিন্তু ট্রেন চলে যায়। তো আমাদেরকে যখন আমরা ফ্রিল্যান্সিং কাজ করছি বা ডে জব প্রায়োরিটি, কারণ আমাকে বুঝতে হবে যে কাজের প্রায়োরিটি আমার কোনটা। আমি যে ছাত্র, আমি যে ব্যবসা করছি, আমি যে চাকরি করছি, সেখান থেকে আমার একটা সেই কাজটা কিন্তু আমার প্রায়োরিটি বেসিস। কখন আমি ফ্রিল্যান্সিং এ বেশি প্রায়োরিটি দিতে পারি? যখন দেখা যাচ্ছে ফ্রিল্যান্সিং থেকে আমি একটা খুব ডিসেন্ট অ্যামাউন্ট আনতে পারছি, আমার খুব ভালো একটা সেভিংস তৈরি হয়ে গিয়েছে। তো এরকম একটা অবস্থায় যে তখন কিন্তু আমি ফ্রিল্যান্সিং কে ক্যারিয়ার হিসেবে নিতে পারি বা সেটাকে প্রায়োরিটি দিতে পারি। তার আগ পর্যন্ত আমাকে ফ্রিল্যান্সিংটা কিন্তু এমন ভাবেই করতে হবে যে আমার দুইটা কাজকে যেন আমি কন্টিনিউ করতে পারি সুন্দরভাবে। তাহলে যদি এমন হয় যে আমার ফ্রিল্যান্সিং তাহলে দিনে এত ঘন্টা করা দরকার বা এই স্ট্র্যাটেজি মেনটেন করা দরকার, এই স্ট্র্যাটেজিটা আমাকে কিন্তু তৈরি করে ফেলতে হবে যে আমি এখন দিনে একটি কাজ করছি বা আমার যে দুইটা কাজ ফ্রিল্যান্সিং এবং অন্য যে কাজটি, এই দুইটা কাজের মধ্যে কিভাবে আমি সমন্বয় করতে পারি, কোনোভাবেই একটা কাজের জন্য আরেকটা কাজ যেন ক্ষতিগ্রস্ত না হয়, এবং কোন কাজটায় আমার প্রায়োরিটি বেশি সেটা কিন্তু আমাকে দেখতে হবে। ফ্রিল্যান্সিং হতে পারে যে ফ্রিল্যান্সিং এ আমার প্রায়োরিটি বেশি, কিন্তু সেক্ষেত্রে কিন্তু আমার ওই রকম একটি ডিসেন্ট অ্যামাউন্ট আর্নিং আসতে হবে
এবং আমি যখন সেই ক্যারিয়ারে বা ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে আমি যখন খুব ভালো একটি অবস্থায় চলে যাব, যেমন ধরুন আমার বছরে না মাসেই ধরুন আমার লাখ বা অর্ধ লাখ বা কোয়ার্টার লাখ আর্নিং আসছে, মানে 50,000 75,000 বা 1 লাখ মতো আমি আর্নিং করি পার মান্থ ফ্রিল্যান্সিং থেকে, তাহলে কিন্তু আমি তখন এটা কন্টিনিউ করতে পারি বা এই সংক্রান্তে তখন আমি বিজনেস করতে পারি। কিন্তু দেখা যাচ্ছে যে আমার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা মোটামুটি চলছে, তো আমি দেখা গেল এখানে গুরুত্ব দিচ্ছি, এখানেও আমি সফল হচ্ছি না, আবার আমার ডে জবস এর যে প্রায়োরিটি সেটাতেও আমি মেনটেন করতে পারছি না। এরকম সিচুয়েশন যেন আমার তৈরি না হয়, এজন্য আমি যখন স্টার্ট করব ফ্রিল্যান্সিং, হাউ ডু আই স্টার্ট ফ্রিল্যান্সিং, কিভাবে আমি স্টার্ট করব, তার মধ্যে 10টা ধাপের মধ্যে এটাও একটি ধাপ যে আমি যখন স্টার্ট করছি স্টার্টিং ফেজে, তখন আমার নিশ্চয়ই ডে জব থাকবে বা অন্য কোনো কাজ থাকবে। সেই কাজকে এবং ফ্রিল্যান্সিং এর কাজকে কিভাবে আমি সমন্বয় করব সেটা অবশ্যই আমাকে ঠিক করে ফেলতে হবে এবং তার একটি ডায়াগ্রাম আমাকে বানিয়ে ফেলতে হবে এবং সেই অনুসারে আমাকে কাজ করতে হবে, যেন ইন ফিউচার কাজ করতে যেয়ে আমি এই দুইটার মধ্যে মিলিয়ে না ফেলি বা গুলিয়ে না ফেলি, বা এই যে যেটা এখানে লেখা আছে যে ডোন্ট মিক্স, আমি যেন মিক্স করে না ফেলি, কোনো দুইটাকে মিশিয়ে না ফেলি, তাহলে দেখা যাবে আমি কোনোটাই ঠিকভাবে করতে পারবো না এবং ক্যারিয়ারের ট্রাবল তৈরি করে ফেলবো, আমার নিজের যে কর্মজীবন সেটাকে আমি নষ্ট করে ফেলতে পারি। তো এজন্য যখন আমি স্টার্টিং করব তখন অবশ্যই আমাকে কিন্তু দুইটা কাজের মধ্যে আমি কিভাবে সমন্বয় করব সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে ঠিক করে ফেলতে হবে বা সেটা মেনটেন করতে হবে। এরপরে হচ্ছে which is the best freelance job, ফ্রিল্যান্স কাজের জন্য যে খুব ভালো মার্কেট প্লেস বা জায়গাগুলো কোথায়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছু উদাহরণ দেওয়া হয়েছে এবং কিছু লেখা হয়েছে যে হুইচ ইজ দ্য বেস্ট ফ্রিল্যান্স জব, দ্য বেস্ট ওয়েবসাইটস ফর জেনারেল ফ্রিল্যান্স জবস। যদি বলা হয় প্রথমে যেটা আছে সেটা হচ্ছে ফিভার বা ফাইবার, সেটার নাম আছে। তো ফিভার গেটস ইটস নেম ফ্রম ইটস সাইট ডিজাইন, এভরি জব স্টার্টস এট $5। এটা আপনারা যারা কাজ করছেন বা ফিভার সম্পর্কে ধারণা আছে তারা কিন্তু জানেন যে ফিভারের যে নামটা, এটা এর যে ডিজাইন, সাইটের ডিজাইনটা এটার উপর থেকে নেওয়া এবং সেখানে জবের যে স্টার্ট করছে সেটা $5 থেকে, এভরি জব স্টার্টস এট $5, এবং সেখানে কর্তনও করা হয় একটা নির্দিষ্ট অ্যামাউন্ট, মানে আপনার কাজের উপরে। এটা সব মার্কেট প্লেসেই হয় যে আমরা যখন মানি ট্রানজাকশন করি বা টাকাটা যখন আমরা আয় করি, আয় করার পরে ধরুন আপনি আয় করলেন $100, ওই $100 মার্কেট প্লেস থেকে ব্যাংক অ্যাকাউন্ট সবকিছু করে তুলতে তুলতে দেখা যায় যে একটা অ্যামাউন্ট কর্তন হয়ে যায়। যেমন আমরা যদি মোবাইলে কথা বলি, তো 1 মিনিট যদি কথা বলি, যদি 1 মিনিটের রেট হয় $1.15, তার মানে 15 পয়সা ভ্যাট হিসেবে যাচ্ছে, এরকম কিছু বিষয়। তো আমি যখন মার্কেট প্লেসেও কাজ করি সেখানে দেখা যাচ্ছে আমাদের এরকম কিছু একটা অ্যামাউন্ট কর্তনের বিষয় থাকে। আবার স্টার্টিং যেমন আমরা ফেব্রুয়ারি করতে পারছি $5 থেকে। এরপরে আপওয়ার্ক, once upon a time there existed two leading platforms for landing freelancing jobs, ওডেক্স অ্যান্ড ইল্যান্স। এটাও আপনারা সবাই জানেন যে 2015 সালে আগ পর্যন্ত ওডেক্স ছিল এবং ইল্যান্স যারা ছিল তারা পরবর্তীতে একসাথে হয়ে যে মার্কেট প্লেসটা ক্রিয়েট হয় সেটা এখন আমরা সবাই আপওয়ার্ক হিসেবে জানি, বা আপওয়ার্ক যে মার্কেট প্লেসটা সেটা। ক্লাউড পিপস একটি মার্কেট প্লেস, সেখানে আমরা কাজ করতে পারি। ইনডিড আছে, কলেজ রিক্রুটার, ফ্রিল্যান্সার, গুরু, সার্ভিস স্কেপ, এরকম কিছু মার্কেট প্লেস আছে যেখানে ফ্রিল্যান্সাররা কাজ করছে। তো মার্কেট প্লেসের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে আমরা একাধিক মার্কেট প্লেসে
ঘুরবো নাকি কতগুলো স্পেসিফিক মার্কেট প্লেসে করবো? যেমন ধরুন আপওয়ার্কে যদি আমাদেরকে কাজ করতে হয়, সেখানে কাজ পাওয়াটা যতটা কঠিন হয়ে পড়ে, অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল করানো, এবং ওখানে দেখা যাচ্ছে যে আমার পোর্টফোলিও যদি খুব ভালো না হয় বা হাই কোয়ালিটি, যেমন দেখা গেল আমি অনেকগুলো প্রজেক্ট শেষ করেছি, অনেকগুলো কাজ করে ফেলেছি, এরকম যারা করে তাদেরকে দেখা গেল সেখানে কাজ দিচ্ছে। সেক্ষেত্রে আমরা যখন ফাইবারে কাজটা নিচ্ছি, সেটা দেখা যাচ্ছে যে আমরা একটু সহজে পেয়ে যাচ্ছি। তো এরকম মার্কেট প্লেস, বেস্ট মার্কেট প্লেস অনেকগুলোই থাকবে। তো এটার মধ্যে আমাদের কিন্তু একটু দেখতে হবে যে 2 নাম্বার পয়েন্ট এখানে যেটা ছিল, ফাইন্ড এ প্রফিটেবল নিশ। আমাদেরকে দেখতে হবে যে আমরা মার্কেট প্লেস আছে বেস্ট অনেকগুলো, ঠিক আছে, এর মধ্যে আমার জন্য প্রফিটেবল কোনটা হবে, বা আমি কোনটা নিয়ে কাজ করব, বা আমার জন্য ভালো কোনটা হবে, এটা কিন্তু আমাকে বিচার বিবেচনা করে তারপরেই আমরা একটি মার্কেট প্লেস সম্পর্কে ধারণা নিতে পারি বা মার্কেট প্লেস চুজ করে নিতে পারি এবং সেখানে আমরা কাজ শুরু করতে পারি। তো এটা ছিল মার্কেট প্লেসের যে বিষয় সেটি। এর পরের যে ব্যাপারটি আসছে সেটা হচ্ছে হোয়াট টু নো অ্যাবাউট ফ্রিল্যান্সিং। তো ফ্রিল্যান্সিং সম্পর্কে আমাদেরকে আসলে কি কি বিষয় জানা দরকার সেটা নিয়ে এখানে বলা হয়েছে। হোয়াট টু নো অ্যাবাউট ফ্রিল্যান্সিং, যেটা অলরেডি আমরা এতক্ষণ যে আলোচনা করেছি তার মধ্যে বিষয়টাই চলে এসেছে অনেক কিছুই। তো ফ্রিল্যান্স ওয়ার্ক ইজন্ট জাস্ট ওয়ান টাইম প্রজেক্ট। তার মানে হচ্ছে ফ্রিল্যান্সিং কিন্তু ওয়ান টাইম প্রজেক্ট বা এককালীন কোনো বিষয় নয়। আচ্ছা, এই ব্যাপারটা তো আমি নিজেই বুঝলাম না, কারণ আমরা ফ্রিল্যান্সিং আসলে কি করি, কোন একটা প্রজেক্ট নেই, একটা কাজ করে দিই, জমা দিই, তুমি আমাকে পেমেন্ট দিয়ে দেয়। তাহলে আবার এখানে বলছো যে ফ্রিল্যান্স ওয়ার্ক ইজন্ট জাস্ট ওয়ান টাইম প্রজেক্ট, তাহলে ব্যাপারটা কি ডান দিক হয়ে গেল না? আপনারা কি বলেন? আপনারা কি একমত প্রথম লাইনটার সাথে? না স্যার, এটা আসলে তো ঠিক হচ্ছে না মনে হয়। একটু তাহলে আমাকে বলেন যে এখানে বলছে ফ্রিল্যান্স ওয়ার্ক ইজন্ট জাস্ট ওয়ান টাইম প্রজেক্ট। স্যার স্যার, আমি এটা যেটা বলতে তো একঘেয়েমি মনে হয় একটা কাজের উপরে থাকতে হবে এরকম কিছু বোঝাচ্ছে। ফ্রিল্যান্সার ওয়ার্ক ইজ নট জাস্ট ওয়ান টাইম প্রজেক্ট, মানে ফ্রিল্যান্সাররা কাজ করবে না এই একটা সময়ে, মানে একটা প্রজেক্টের ভিতরে, মানে স্যার একটার ভিতরেই থাকতে বলছে মনে হয় এরকম কিছু। আচ্ছা, স্যার আমি যেটা বুঝছি, ফ্রিল্যান্সার ওয়ার্ক মানে সারা জীবনে একটা প্রজেক্ট নয়, মানে বারবার প্রজেক্ট আসবে সেটা করতে হবে, মানে একটাই কাজ নয়, একটাই প্রজেক্ট নয়, বারবার আসবে করতে হবে এমন ধরনের কিছু। জি স্যার, আমিও স্যার এর সাথে একমত স্যার। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, আপনারা যেটা বলেছেন ব্যাপারটা আসলে সেরকমই, যে ফ্রিল্যান্সিং এ মূলত আমরা একটা প্রজেক্ট নিই, সেই প্রজেক্টটা শেষ করে দিই, আবার আরেকটা প্রজেক্ট নিয়ে আরেকটা শেষ করে দিই। সবসময় আমরা ওয়ান টাইম প্রজেক্ট নিয়ে কাজ করি, ঠিক আছে, কিন্তু ফ্রিল্যান্স ওয়ার্ক, যদি আমি ক্যারিয়ারটা চিন্তা করি, ক্যারিয়ারটা তো ওয়ান টাইম না। আমার যে ক্যারিয়ারটা ফ্রিল্যান্সিং এর, সেটা কিন্তু ওয়ান টাইম না। কাজগুলো হতে পারে যে আমি একটা নিচে শেষ করে দিচ্ছি। যেমন আমি যদি বলি আমার ছাত্র জীবন আমি ক্লাস 1 পড়েছি, ক্লাস 2, ক্লাস 3, অনেকগুলো সার্টিফিকেট হয়েছে। ক্লাস 1 এ ফাইনাল পরীক্ষা শেষ হলো, তারা কিন্তু একটা রেজাল্ট দিত যে হ্যাঁ আপনি 1 পাস করতে পেরেছেন, 2 তে যাচ্ছেন, 2 পাস করতে পেরেছেন, 3 তে যাচ্ছেন। প্রত্যেক বছর একটা করে আমি সার্টিফিকেট পেয়েছি। আবার জেএসসি তে সার্টিফিকেট, পিএসসি সার্টিফিকেট, এসএসসি সার্টিফিকেট, এইচএসসি সার্টিফিকেট, সবকিছু মিলিয়েই কিন্তু আমার শিক্ষা জীবন। তো এই যে শিক্ষা জীবন বলতে কোন একটি সার্টিফিকেট কিন্তু নয়। শিক্ষা জীবন বলতে কিন্তু নয় যে 1 এর সার্টিফিকেট, শিক্ষা জীবন বলতে কিন্তু নয় 2 এর সার্টিফিকেট বা এসএসসি সার্টিফিকেট, এইচএসসি সার্টিফিকেট। এটা কিন্তু আপনাকে কেউ বলবে না। কেউ কিন্তু যখন জিজ্ঞেস করবে যে আপনার শিক্ষা জীবনটা বলুন, তখন আমরা নরমালি সিভিতে কি করি, লাস্ট যে সার্টিফিকেটটা পেয়েছি সেটা লিখি। তার মানে কি সেটাই লিখে দিচ্ছি? না, আমি কিন্তু আরো কি কি সার্টিফিকেট অর্জন করেছি সেটা লিখি।
দেখা গেল আমি এসএসসি লিখি, এইচএসসি লিখি, জেএসসি লিখি, পিএসসি লিখি, বিএসসি লিখি, যেটা যেটা আমি শেষ করেছি সেই সার্টিফিকেট গুলো লিখি। তার মানে শিক্ষা জীবন কিন্তু একটি সার্টিফিকেট নয়। আমি ইন টোটাল আমার ছাত্র জীবনে কি কি শিখেছি, এবং সেই সাথে প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে আমি যদি কোনো কোর্স করে থাকি সেটাও কিন্তু আমি সেখানে উল্লেখ করছি, যেটা সবই কিন্তু আমার শিক্ষার অন্তর্ভুক্ত। এবং সেখানে দেখা যাচ্ছে আমি কম্পিউটার সম্পর্কে কি ধারণা লিখি, আমি কোন কোন ভাষায় দক্ষ, সেগুলোও তো আমি আমার সিভিতে যুক্ত করছি যখন আমি একটা সিভি তৈরি করি। তার মানে এই যে আমি যদি আমার শিক্ষা জীবন বলি, তাহলে কিন্তু এটা যেমন কোনো একটি সার্টিফিকেট নয়, কোন একটি বিশেষ সার্টিফিকেটের মধ্যে যেমন শিক্ষা জীবন সীমাবদ্ধ নয়, তেমন ফ্রিল্যান্সিং এই যে কাজটা, এই যে জবটা, এই যে ক্যারিয়ারটা, এটাও কিন্তু কোনো একটি প্রজেক্টের মধ্যে সীমাবদ্ধ নয়। হতে পারে যে আমি এখন একটা প্রজেক্ট করতে গেলাম, প্রজেক্টে ফেল করলাম, তাই বলে যে আমাকে থেমে যেতে হবে বা আমি যে ওই ক্যারিয়ারের সামনের দিকে যাবে না, এটা কিন্তু নয়। হতে পারে আমি আজকে যে মার্কেট প্লেসটা নিয়ে কাজ করছি সেটা আমার অ্যাকাউন্টে ডিসেবল হয়ে গেল, তার মানে আমি থেমে যাব তা নয়। আপনারা হয়তো বা যারা এখানে উপস্থিত আছেন তারা অনেকেই হয়তো বা জানেন বা পড়েছেন বা শুনেছেন 2000 এর পরবর্তী সময়ে যখন ফ্রিল্যান্সিংটা প্রথম দিকে শুরু হয়, তখন তো 2010-11 দিকে যখন আমি ফ্রিল্যান্সিং এ একদমই মানে অ আ ক খ টাইপের চলছে, এখনো অ আ ক খই, কিন্তু তখন যখন আমি একদম নতুন নতুন পরিচিত হচ্ছি, পত্র পত্রিকায় পড়ছি, তখন আমার মনে আছে যে খুলনার একজন তিনি ফ্রিল্যান্সিং করতেন এবং পত্রিকায় তার একটা ইন্টারভিউ এসেছিল। তো সেখানে তাকে, তিনি তখন ওডেক্সে কাজ করতেন, তো তিনি তার একটা অভিজ্ঞতা শেয়ার করেছেন, সেটা হচ্ছে তিনি মূলত তিনি ট্রান্সলেশনের কাজটা করতেন অনলাইনে। যেহেতু তার পড়াশোনাটা ছিল ইংলিশে, তো তিনি অনলাইন মার্কেট প্লেসে যে বিভিন্ন আর্টিকেলকে ইংলিশে ট্রান্সলেট করে দিতেন, ট্রান্সলেটরের কাজটা করতেন। তো তিনি ফার্স্ট যে কাজটা পেয়েছিলেন, সেই কাজটা করে জমা দেওয়ার পর সেই ক্লায়েন্ট তাকে ব্যাড রিভিউ দেয় এবং তাকে জানায় যে তার এই কাজটা কোনোভাবে ভালো হয় না, কোনো কিছুই না। তো এসব যখন তাকে জানালো, তার কিন্তু ওই কাজ তো আসলে এরপর আর কাজ পাবে এরকম আর হয়ই না, তার ক্যারিয়ারটাই শেষ। তো তিনি আবার কি করলেন, নতুন করে আবার অ্যাকাউন্ট তৈরি করলেন, নতুন ভাবে আবার সবকিছু তৈরি করলেন, করে কিন্তু তিনি পরবর্তীতে সেই কাজটি কন্টিনিউ করে যেতে পেরেছেন। আবার এমনও শোনা যায় যে কেউ একজন কাজ করছে, কাজ করতে করতে তার অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে গেল, ডলার সহই। দেখা গেল বেশ কিছু ডলার আছে সেই অ্যাকাউন্টে, ওই সময় সেই অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে গেল। তো দেখা যাচ্ছে যে তারপরেও তারা থেমে যায় না, তারা কিন্তু কাজ করে। যেমন আমি আমার একজন সহকর্মীর কথা মনে আছে, যিনি ফেসবুক মার্কেটিং করে আসলে আর্নিং করতেন, ফেসবুকে তার খুব ভালো আর্নিং আসতো। তো দেখা যাচ্ছে ফেসবুক মার্কেটিং আপনারা জানেন যে পেজের মাধ্যমে মার্কেটিংটা করা হয়। তো তার অনেকগুলো পেজ ছিল যেখানে খুব ভালো আর্নিং আসছিল। এমন সময় তার অনেকগুলো আইডি এমন হয় যে ফেসবুকে ডিসেবল হয়ে গেল, যার কারণে তার সেই পেজগুলো আনপাবলিশ হয়ে যায় এবং সেই পেজে দেখা যাচ্ছে তার তখন প্রায় কোনোটায় $100, কোনোটায় $150 এরকম রয়ে গিয়েছে। সেই অবস্থায় তার কিন্তু সেই আইডিগুলো ডিসেবল হয়ে গেল, তার মানে সেই আর্নিংটাও কিন্তু তিনি তুলতে পারছেন না। তার মানে কি তিনি এখানে থেমে যাবেন এরকম কোনো কিন্তু কিছু নয়, যে এটা ওয়ান টাইম প্রজেক্ট বা একটি মাত্র প্রজেক্ট এবং সেই প্রজেক্টের মধ্যে আমি সীমাবদ্ধ থাকবো। যেটা আমি এই ছাত্র জীবনের সাথে তুলনা দিলাম, যে কোনো একটি সার্টিফিকেটের মধ্যে যেমন শিক্ষা জীবন সীমাবদ্ধ থাকছে না, বা কোন একটি প্রজেক্ট ভালো হতে পারে, খারাপ হতে পারে, এসবের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ থাকবে না ফ্রিল্যান্সিংটা। এটা একটি কেরিয়ার এবং এটা একটি কর্মজীবন। তো আমাকে ওইভাবেই আমার ধ্যান ধারণা, জানাশোনা বা আমার জ্ঞানটা বা আমার বুঝটা বা আমার বোঝাটা ওইভাবেই তৈরি করতে হবে, ওইভাবেই আমাকে নিজেকে বোঝাতে হবে, নিজেকে জানাতে হবে যে শিক্ষা জীবন যেমন কোন একটি সার্টিফিকেটের মধ্যে নয়, অনেকগুলো সার্টিফিকেট, অনেকগুলো কাজ, অনেক কিছু কর্মকাণ্ডের উপর ভিত্তি করে যেমন শিক্ষা জীবন, সিভিটা যেমন আমার অনেকগুলো
অর্জনের উপরে ভিত্তি করে তৈরি হয়, তেমন ফ্রিল্যান্সিংটাতেও পাওয়া না পাওয়া অনেকগুলো কিছুই থাকবে। কোনো একটি পার্টিকুলার বিষয়ের উপরে কিন্তু আমি সীমাবদ্ধ যেন না থাকি ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে। এরপরে যেটা হচ্ছে 2 নম্বরে, থিঙ্ক বিয়ন্ড লোকাল। থিঙ্ক বিয়ন্ড লোকালটা বলতে এটার মধ্যে অনেক কিছু চলে আসে। যে ফার্স্ট অফ অল আমি লোকাল বলতে কি বুঝি? লোকাল বলতে আমি বুঝছি যে স্থানীয়। এখন আমি কোথায় স্থানীয়? প্রথমত আমি সাতক্ষীরার স্থানীয়, সেকেন্ড হচ্ছে আমি বাংলাদেশি। তো আচ্ছা, আমার এখানে আজান হচ্ছে, আচ্ছা, আজানটা একটু শেষ হোক, তারপরে আমরা আবার কথা বলাটা শুরু করি। আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ, তো যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে থিঙ্ক বিয়ন্ড লোকাল। তো লোকাল যখন বলা হচ্ছে তখন অনেকগুলো বিষয় এর মধ্যে চলে আসে। যে প্রথমত আমি যেটা বলছিলাম যে আমি সাতক্ষীরার একজন অধিবাসী, এরপর হচ্ছে আমি বাংলাদেশের মধ্যে। তো বাংলাদেশি বা সাতক্ষীরার মানুষ হওয়ার কারণে দেখা যাচ্ছে যে আমার যে বেড়ে ওঠা এবং আমার যে পরিবেশ, আমার যে ভাষা, এই বিষয়গুলো তো থাকছেই। তো আমি যখন ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করব, আমি কিন্তু সেখানে প্রথমত যে বিষয়টা সেটা হচ্ছে ভাষাগত বিষয়টা। আমি কিন্তু বাংলাতে সেখানে কমিউনিকেশন করতে পারবো না বা যোগাযোগ করতে পারবো না। অবশ্যই সেক্ষেত্রে আমাকে আমার ভাষা যেটি ব্যবহার করতে হবে। আপনারা সবাই জানেন যে ইংলিশ, সেই ইংলিশে অন্তত কনভারসেশন বা আলাপ আলোচনা চালানোর মতো অবস্থা আমার তৈরি করতেই হবে। কারণ আমি যদি কনভারসেশন না করতে পারি, আমি যদি তার সাথে কথা না বলতে পারি, তাহলে কিন্তু আমার টোটাল কাজটাই কিন্তু ব্যর্থ হয়ে যাবে। এটি একটি বিষয়, কারণ আমি যদি কনভারসেশনটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আরেকটি বিষয় হচ্ছে যে সময়।
আপনারা জানেন যে আমরা যেই টাইমে যে টাইমে আমরা সাধারণত কাজ করি, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে আমাদের সাথে তাদের কাজের টাইমিংটা নাও মিলতে পারে। অনেক সময় এমন দেখা যাচ্ছে যে আমাকে দিনের কাজগুলো শেষ করতে হলো, করার পর মানে আমি নর্মালি যে কাজগুলো এখন করি আমার ডেইলি টু ডে লাইফে, সেই কাজ করার পর যে টাইমটাতে দেখা যাচ্ছে অন্যান্য মানুষেরা বিশ্রাম নেয়, একজন ফ্রিল্যান্সারকে সেই টাইমে দেখা যাচ্ছে নতুন করে কাজ শুরু করতে হচ্ছে ফ্রিল্যান্সিং এর। মানে কি হলো, একজন মানুষ হয়তো বা সন্ধ্যায় এসে সারাদিন অফিস করলো, ধরুন আপনি একজন চাকরিজীবী বা আপনি একজন স্টুডেন্ট বা আপনি ব্যবসা করেন, সারাদিন ব্যবসা করেছেন, সারাদিন চাকরি করেছেন, সারাদিন স্কুল বা কলেজে পড়াশোনা করেছেন, কোচিং এগুলো শেষ করেছেন, সবাই তাদের সারাদিনের কাজ যখন শেষ করলো, আপনি আপনার সারাদিনের কাজ শেষ করলেন, করার পরে সবাই যখন বিশ্রাম নিচ্ছে ক্লান্ত হয়ে, আপনিও ক্লান্ত হয়ে বিশ্রাম না নিয়ে ফ্রিল্যান্সিং এর কাজ শুরু করছেন। কারণ কি? কারণ আপনার যে লোকাল ওয়ার্কিং টাইম ফ্রিল্যান্সিং এ ওই কাজের জন্য দেখা যাচ্ছে আপনার এই লোকাল ওয়ার্কিং টাইমটা হয়তোবা ম্যাচ নাও করতে পারে, বা আপনি এই কাজের অতিরিক্ত হিসেবে এই কাজটি করছেন, তাহলে আপনাকে তখন ওই ক্লান্ত অবস্থায় থেকেও দেখা যাচ্ছে আপনাকে এই কাজে ফোকাস করতে হচ্ছে। তাহলে আমরা আমাদের যে সংস্কৃতি বা আমাদের যে ধ্যান ধারণা যে আমি এই পরিশ্রম করার পর যে বিশ্রামটা নিতে হচ্ছে, আপনাকে যখন ফ্রিল্যান্সিং নিয়ে আপনি কাজ করছেন তখন আপনাকে ওই যে ধ্যান ধারণা, সেই ধ্যান ধারণা বাইরে কিন্তু আসতে হবে। এবং এটার জন্য কিন্তু আমরা আগের যে স্লাইডটা দেখেছিলাম সেই স্লাইডে কিন্তু ছিল যে ডোন্ট মিক্স ইওর ডে জব প্রায়োরিটিস উইথ ফ্রিল্যান্স বিজনেস। তো এই যে আমরা যে কাজ স্টার্ট করার জন্য 10টা স্টেপ, সেই স্টেপের মধ্যে কিন্তু এই বিষয়টা এই জন্য ছিল যে আমরা যে কাজটা করব সেই কাজে যেন আমরা পূর্ব প্রস্তুতি বা টেবিল ওয়ার্কটা এভাবে করে ফেলি যেন আমার স্থানীয় যে ধ্যান ধারণা সেটা বাইরে থেকে যেন আমি কাজ করতে আমার জন্য কোনো সমস্যা না হয়। এরপর আরেকটি বিষয় হচ্ছে যে ব্যবসায়িক যে বিভিন্ন পন্থা, সেটা দেখা যাচ্ছে আমরা নর্মালি স্থানীয়ভাবে বা বাংলাদেশে আমরা যেগুলো ইউজ করছি তার বাইরেও বেশ কিছু প্রোডাক্ট দেখা গেল আমরা সেখানে ইউজ করছি বা মার্কেটিং করছি। যেমন ধরুন একটি গিফট কার্ডের প্রমোশন হতে পারে। আমরা বাংলাদেশে দেখা যাচ্ছে গিফট কার্ডটা খুব বেশি প্রচলিত নয়, কিন্তু তাদের দেশে সেটা কিন্তু খুব বেশি প্রচলিত। তাহলে আমাকে কিন্তু ওই প্রোডাক্টটা সম্পর্কে আমার দেশে প্রচলিত না হলেও যেন আমি ওই প্রোডাক্টটা সম্পর্কে ধারণা রাখি, ওই প্রোডাক্টটা নিয়ে যখন আমি কাজ করব আমাকে কিন্তু একটু জানতে হবে। যেমন ধরুন আমি যখন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও করতে চাই, একজন আমাকে বলে দিল যে এই সাইটটাকে আপনি এসইও করে দেন। তো ওই সাইটটাকে যখন আমি এসইও করব সেটার জন্য যখন আমি অন পেজ বা অফ পেজ যখন আমি লিংক বিল্ডিং করতে যাব, তার জন্য আমি যে ওয়ার্ডপ্রেসে হোক বা বিভিন্ন মাধ্যমে যখন আমি বিভিন্ন পোস্ট বা আর্টিকেল তৈরি করতে যাব, তো সেক্ষেত্রে আমাকে কিন্তু বুঝতে হবে যে কোন কোন গ্রুপ পেজগুলো করা দরকার, তার জন্য কোন কোন সাইটগুলো ভালো হবে। তাহলে সেই সাইটগুলো ভালো হবে কোনগুলো বা কোন কোন জায়গায় এই পোস্টগুলো করাটা ভালো হবে, এটা আমি কখন জানবো? যখন আমার ওই প্রোডাক্টের সম্পর্কে ধারণা থাকবে, ওর টার্গেট ক্লায়েন্ট কারা সেটা যখন আমার ধারণা থাকবে, তখনই কিন্তু আমি সেই ফেসবুক পেজ হোক গ্রুপ হোক সেগুলো আমি খুঁজে বের করতে পারবো। যদি আমার প্রোডাক্টের সম্পর্কে ধারণাই না থাকে, আমি ক্লাস করলাম, ক্লাসে বলা হলো যে আচ্ছা এই ফেসবুকে বা এই ব্লগে পোস্ট করবে, আমি সেই ফেসবুকে বা ব্লগে পোস্ট করা শুরু করে দিলাম। যে যে সাইট আমি দেখালাম সেই সাইট আমি দেখেছি ওইগুলোতে আমি পোস্ট করা শুরু করে দিলাম, কিন্তু দেখা গেল ওই প্রোডাক্টের সাথে ওই সাইটের কোনো মিলই নাই। ফেসবুকে দেখা গেল আমি আপনাকে কতগুলো গ্রুপ দেখালাম যে এই গ্রুপে আপনি পোস্ট করবেন, আপনি ওই গ্রুপে পোস্ট করেও দিলেন, কিন্তু যেই প্রোডাক্টে আপনি পোস্ট করলেন দেখলো ওই গ্রুপের সাথে সেই প্রোডাক্টের কোনো মিলই নাই। তো এই জিনিসটা যেন না হয় সেটা আমাদেরকে এই যে থিঙ্ক বিয়ন্ড লোকাল, তার মানে আমার হয়তো বা জানার সুযোগ ছিল না, আমার দেশে হয়তো আমি এই প্রোডাক্টটা ইউজ করি না, কিন্তু তারপরেও যেহেতু আমি ভার্চুয়ালি অনলাইন প্ল্যাটফর্মে কাজ করছি, আমাকে কিন্তু কোনো না কোনো ভাবে এই প্রোডাক্টটা সম্পর্কে বা এই বিষয়টার উপরে ধারণা নিয়ে নিতে হবে।
এবং সেটা প্রমোশনের ক্ষেত্রেই, প্রমোশনের স্বার্থেই, কাজের স্বার্থেই আমাকে এটা করতে হবে। তাহলে দেখা যাবে যে আমি সেটার যে একটা ভালো আউটকাম সেটা আমি তখন আনতে পারবো। তো এটা হচ্ছে একটি বিষয় যে থিঙ্ক বিয়ন্ড লোকাল। আচ্ছা, এর পরের যে পয়েন্টগুলো আছে সেটা তাহলে আমরা ব্রেকের পরে আলোচনা করি, কি বলেন আপনারা? জি স্যার।